বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ। ভাবতেই অবাক লাগছে, অমন ফুলের মতো মেয়েটা কিছুক্ষণ আগেই নিজের ভালোবাসার মানুষটির কাছে ধর্ষণের শিকার হয়েছে। আচ্ছা, মানুষটার কি একটুও বিশ্বাস ছিল না আয়নার ওপর? আয়না তো নিজের অতীতকে ভুলে আরুষের সাথে নতুনভাবে ঘর বাঁধতে চেয়েছিল। এটাই কি তবে ছিল আরুষের ভালোবাসা? যন্ত্রণায় আর সহ্য করতে পারছে না আয়না। আবারও জ্ঞান হারায় সে আর ভাবতে থাকে 1 ইয়ার আগে সেই কাজিনের বার্থডের অনুষ্ঠানের কথা, যেদিন আরুষ প্রথম তার জীবনে এসেছিল। 1 ইয়ার এগো। আজ আয়নার কাজিন সুপ্তি আপুর জন্মদিন। বেশ বড় করেই করা হবে অনুষ্ঠানটি। আয়না ও তার মা বাবা অনিন্দ অদ্রিজাকেও ইনভাইট করা হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছে তারা। আয়না আফ্রিদি মায়া, অনিন্দ আর অদ্রিজার একমাত্র আদরের মেয়ে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। খুবই সাধারণের মাঝে অসাধারণ একটা মেয়ে, দেখতে পরীর মতো। গায়ের রং ফর্সা, লম্বা 5 ফুট 6। নামের সাথে তার চেহারারও মিল রয়েছে। এজন্য লাইফে কম প্রপোজাল পায়নি সে, কিন্তু সবাইকে রিজেক্ট করে দিয়েছে, কারণ পড়াশোনা ছেড়ে অন্য কিছু ভাবতে চায় না সে। অনুষ্ঠানটি এত বড় করে করার একটা কারণ আছে। আজ আয়ানার দুলাভাই মানে সুপ্তির হাজবেন্ড ফাহাদ তার এক স্পেশাল ফ্রেন্ডকে এই অনুষ্ঠানে ইনভাইট করেছে। দেশের বিশিষ্ট শিল্পপতি আব্রাহাম চৌধুরীর একমাত্র ছেলে আরুষ চৌধুরী হলো তার সেই ফ্রেন্ড। গতকালই আমেরিকা থেকে বিজনেস রিলেটেড কাজ শেষ করে বাংলাদেশ ব্যাক করেছে সে। ফাহাদ তার খুব ভালো ফ্রেন্ড বলে তার কথা ফেলতে পারেনি আরুষ। নয়তো যেখানে পার্টিতে সে যায় না। তার মতো ইয়ং বিজনেসম্যানকে সব জায়গায় যেতে হয় না। এমনিতেও 24 আওয়ার্স সাংবাদিক তার পিছে লেগেই থাকে। তাই আজ কাউকে না জানিয়েই গোপনে সিম্পল ড্রেস পরেই এই অনুষ্ঠানে এসেছে সে। আরুষ চৌধুরী, দ্য ফেমাস বিজনেসম্যান অফ দ্য বাংলাদেশ। বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকে সে। টাকা পয়সার কোনো কমতি নেই। দেখতে মাশাআল্লাহ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা 6 ফুট 2। তার চোখে রয়েছে অসম্ভব মায়া। মেয়েরা আরুষ বলতে পাগল, কিন্তু আরুষ তাদের কাউকেই পাত্তা দেয় না। থ্যাঙ্কস দোস্ত, এত ব্যস্ততার মধ্যেও তুই সময় বের করে এসেছিস। একটা চড় দেব, থ্যাঙ্কস বেরিয়ে যাবে। তুই একটুও বদলালি না। কেন? কোন সংবিধানে লেখা আছে যে বিজনেসম্যান হলে ছোটকালের বেষ্টুকে ভুলে যেতে হয়? হয়েছে, থাম এবার। আর বিয়ে টিয়ে কি করবি না নাকি? এত মেয়ে তোর পিছে ঘুরে, কাউকে তো চুজ কর। আসলে আমি হলাম একটা সাইকো লাভার। আমার ভালোবাসা অনেক ভয়ঙ্কর। কোনো মেয়ের তা পাওয়ার যোগ্যতা হয়নি। আর যদি কাউকে ভালোবেসে ফেলিস তখন কি করবি? জোর করে হলেও বিয়ে করে ফেলবো। পাগলের মতো ভালোবাসবো। সে হবে শুধু আমার। কেউ আমাদের মাঝে আসলে তাকে শেষ করে দেব। দোহাই লাগে তোর, আমার অনুষ্ঠানে এসে আমার কোনো রিলেটিভের প্রেমে পড়িস না। বেচারির লাইফ শেষ তোর মতো সাইকোর জন্য। এই ভালোবাসা পেতেও ভাগ্য লাগে, ভাগ্য। আচ্ছা, আমার একটা কল করার আছে। আমি একটু বাগানের দিকটায় গেলাম। আচ্ছা যা, আমারও একটু কাজ আছে, দেখি সব ঠিকঠাক আছে কিনা। এরই মাঝে আরুষ ফোনে কথা বলতে বলতে বাগানের দিকটায় গেল। এরই মাঝে একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায়। বাগানের ঠিক মাঝ বরাবর একটা দোলনা রাখা আছে। সেখানে কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছাড়া দিয়ে একটা মেয়ে দোল খাচ্ছে। হালকা বাতাসে তার চুলগুলো উড়ছে। অপরূপ মায়া আছে তার কাছে, যা আরুষকে কাছে টানছে। আয়ানার আসলে পার্টিতে বোর লাগছিল, তাই সে বাগানে ফ্রেশ এয়ারের জন্য আসে। আর তখনই আরুষ তাকে দেখে প্রেমে পড়ে যায়। এমন কেন লাগছে আমার? আরুষ চৌধুরী কি এই মেয়ের প্রেমে পড়ে গেল নাকি? হবে হয়তো, নয়তো এমন কেন লাগছে? ফেল ইন লাভ। আরুষ বুঝতে পারল সে আয়নাকে ভালোবেসে ফেলেছে। বলা যেতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইট।
কিন্তু হঠাৎ তার ভালোবাসা রাগের রূপ নিল। একটা ছেলেকে দেখলো আয়নার সাথে হেসে হেসে কথা বলতে। তা দেখে আরুষের মাথা ঠিক থাকলো না। কিছুক্ষণ পর এক রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে সে বলতে লাগলো, এর ফল তোমাকে ভোগ করতেই হবে মাই লাভ। এদিকে আয়না আসলে যে ছেলের সাথে কথা বলছিল সে আসলে আয়নার আরেক কাজিন, নাম আশিস। হাই মেম্বার যাবা আয়না, তোর প্রেম তো আমি গায়ের হয়ে গেছি। ইদানিং তুমি খুব মজা করো কিন্তু আশিস ভাইয়া। আশিস আয়নাকে ভালোবাসে, কিন্তু আয়না বুঝতে চায় না। সে সবসময় মজা মনে করে হেসে উড়িয়ে দেয়। এই তোকে না বলছি কখনো আমাকে বাইয়া বলে ডাকবি না, আমাকে নাম ধরে ডাকবি, নয়তো অন্য কিছু ডাকবি, মনে থাকে যেন। ঠিক আছে মামার ছেলে। মামার ছেলে মানে? তুমিই তো বললা ভাইয়া ডাকতে না, তাই আজ থেকে তোমাকে মামার ছেলে বলে ডাকবো। কথা বলেই আয়না দিল এক দৌড়। আশিস সেখানেই ঠাই মেলে দাঁড়িয়ে রইল আর মুচকি হাসি দিয়ে বলল, একদিন ঠিক তুই আমার ভালোবাসা বুঝবি। এদিকে আয়নাকে ফাহাদ বলেছে গেস্ট রুমে কেক রাখা আছে, সেখান থেকে কেকটা নিয়ে আসতে। কেক কাটার সময় হয়ে গেছে, কিন্তু আয়না গেস্ট রুমে গিয়ে দেখে সেখানে লাইট অফ। কেউ কি আছে এখানে? আয়না ভাবলো এটা তার মনের ভুল, তাই সে লাইট না জ্বালিয়েই কেক খুঁজতে লাগলো। আর তখনই আয়নার পেছন থেকে আরুষ এসে আয়নার মুখ চেপে ধরে তার দিকে ফিরিয়ে নিল। আয়না চেয়েও চিৎকার করতে পারছে না। তার আরুষের চোখের সামনে ওই ছেলেটার সাথে আয়নার হেসে হেসে কথা বলার দৃশ্য ভেসে উঠল। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সে আয়নার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে করে নিল। একে লিপকিস না বলে কামড়ানো বললেই বেশি ভালো হতো। আরুষ খুব খারাপভাবে আয়নার কোমর স্পর্শ করতে আর ঠোঁটের ওপর অত্যাচার চালাচ্ছে। অন্ধকারে আয়না তার সাথে এমন অসভ্যতামি করা লোকটার চেহারাও দেখতে পাচ্ছে না। অনেক ছোটাছুটি করার পর না পেরে আয়নার ঠুকরে ঠুকরে কান্না করতে লাগলো। আর তখনই আরুষের হুঁশ আসে যে সে এতক্ষণ কি করছিল। নিজের কাছের জন্য নিজের কাছে নিজেকে এত ছোট মনে হচ্ছে আরুষের। রাগের মাথায় সে যা করে বসলো তা যদি আয়না জানতে পারে যে এটা আরুষের কাজ, সে তো কোনোদিন আরুষকে ভালোবাসবে না। এসব ভেবে আরুষ আয়নাকে ছেড়ে দিল। তার সাথে সাথে আয়না এক দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে গেল। পার্টিতে সবাই খুব আনন্দ করছে, কিন্তু সবার মাঝে যে সব থেকে বেশি এক্সাইটেড ছিল এই পার্টি নিয়ে, সেই এখন চুপচাপ। আয়না কিছুতেই পার্টিতে নিজের অ্যাটেনশন দিতে পারছে না। ওর মাথায় বারবার ওই রুমের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ফ্ল্যাশব্যাক। তখন সেই অচেনা লোকটি আয়নাকে ছেড়ে দিতেই সে দৌড়ে বাইরে চলে আসে আর ধাক্কা খায় ফাহাদের সাথে। আরে শালিকা, কি হলো আবার? তোমাকে এমন কেন লাগছে? ভাইয়া ওই রুমে কে যেন আছে। মানে তোমাকে না আমি কেক আনতে পাঠিয়েছি? এখানে তো কেউ নেই। আচ্ছা চলো গিয়ে দেখি। আয়না ফাহাদকে নিয়েই সেই রুমে চলে গেল, কিন্তু আশ্চর্য সেখানে কেউ ছিল না। দেখলে এখানে কেউ নেই। হয়তো সারাদিন অনেক শোরগোলের ভিতর ছিলে, তাই হ্যালোসেন হচ্ছে হবে হয়তো। আচ্ছা ওই কেকটা নিয়ে নিচে চলুন, সবাই ওয়েট করছে। ফাহাদ কেক নিয়ে যাচ্ছিল, আয়নার দিকে তাকিয়ে থেমে গেল, কারণ আয়নার ঠোঁটের কোণা দিয়ে রক্ত বের হচ্ছে, অনেকটা কেউ কামড় দিলে যেমন হয়। শালিকা, তোমার ঠোঁটে কি হয়েছে? এমন কেটে গেল কিভাবে? না মানে পড়ে গেছিলাম তো তাই। হায় রে শালিকা, তুমি এখনো সে পিচ্ছি রয়ে গেলে। আচ্ছা চলো নিচে যাই, সবাই ওয়েট করছে। আর তারপর ওরা নিচে চলে গেল। আর তখন থেকেই ও অন্য মানুষকে হয়ে আছে। হঠাৎ নিজের পিছে কারো উপস্থিতি পেয়ে ওর ধ্যান ভাঙে। পিছে তাকাতেই অনেকটা চমকে ওঠেও। আজব লোক তো আপনি, এভাবে কেউ অপরিচিত কারোর এত কাছে এসে দাঁড়ায়। উপস, সরি। আই অ্যাম অলসো সরি। আসলে আমি কিছুটা স্ট্রেসের ভিতর ছিলাম, তাই আপনার সাথে এভাবে কথা বলে ফেলেছি। ইটস ওকে। আপনি বোধহয় ফাহাদের শালিকা, রাইট? জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। ফাহাদ ভাইয়ার কম বেশি সকল আত্মীয়দের তো আমি চিনি। আসলে আমি ফাহাদের ফ্রেন্ড। এতদিন আউট অফ কান্ট্রি ছিলাম। কি?
তার মানে আপনি কি দ্য ফেমাস বিজনেসম্যান অ্যান্ড টপ মডেল মিস্টার আরুষ চৌধুরী? হ্যাঁ, আমি আরুষ। এই যা, এটা কি করলাম আমি? এনার মতো একজন লোকের সাথে মিসবিহেভ করলাম। আপনি দাঁড়ান, আমি একটু আসছি। একথা বলে আয়না এখান থেকে কেটে পড়ে নিল। আরুষ বুঝতে পারে, একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমার ওই দুষ্টু মিষ্টি পাগলামি যে বারবার আমায় ঘায়েল করে, তোমার কাছে টানে, কি করে সামলাবো আমি নিজেকে? তারপর অনুষ্ঠানের মূল পর্যায়ে চলে আসে। সবাই একসাথে সুপ্তিকে উইশ করে, কেক কাটে। সবাই কেকের পিছে একটু একটু করে খাইয়ে দেয়। তারপর গিফটের পালা। সবাই গিফট দিয়ে সুপ্তির রুম একদম ভরে ফেলেছে। তারপর সবাই আরও রাত পর্যন্ত আনন্দ করে বাড়ি চলে গেল। আর আরুষকে ফাহাদ অনেক রিকোয়েস্ট করেছিল আজ রাতটা থাকার জন্য, কিন্তু আরুষ কিছুতেই রাজি হয় না, কারণ আজ যে তার খুব দরকারি একটা কাজ রয়েছে। ফাঁকা একটা রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আশিস। কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। একটু আগে কিছু লোক বাড়ি ফেরার পথে আশিসকে উঠিয়ে এই বন্ধ ফ্যাক্টরিতে নিয়ে আসে। তারপর অনেক মারধর করে এই চেয়ারে বেঁধে রাখে। আশিস বারবার জিজ্ঞাসা করছিল তারা কারা, তার আশিসের সাথে তাদের কিসের শত্রুতা, কিন্তু সবাই শুধু বলছে তাদের বস এসে আশিসকে সকল প্রশ্নের উত্তর দেবে। এরই মাঝে সেখানে আরুষ চলে আসে। তো কেমন লাগছে মিস্টার আশিস? খুব তো শখ ছিল আমার জান পাখির সাথে পীড়িতের আলাপ করার। কে আপনি? আর আমি আপনার কোন জান পাখির সাথে কি করছি? কুত্তার বাচ্চা, এখন তুই নাটক করছিস? নাটক? শোন আয়না, আমার জান, আমার কলিজা, আয়নাকে শুধু আমি ভালোবাসবো, আমি। প্লিজ আমাকে যেতে দিন। আমি কথা দিচ্ছি, আমি আর আয়নার সাথে কথাও বলবো না, ওর সাথে মিশবো না। গুড বয়। ওই তোরা একে নিয়ে হাসপাতালে ভর্তি করে দে, আর এর ফ্যামিলিকে সকালে ফোন করে দে। এরপর ওরা আরও কিছু সময় আশিসকে ধোলাই করে হাসপাতালে দিয়ে আসে। অন্যদিকে আয়না বাসায় এসে ভালোভাবে ফ্রেশ হয়ে নিল। রাতে শুয়ে শুয়ে সে ভাবছে যে ওই রুমে ওটা কে ছিল। সে যদি চরিত্রহীন হতো তবে তখন আমায় আর বাইরে আসতে দিত না, কিন্তু সে তো ভালো লোকও নয়, আমার ঠোঁট দুটোকে ফুলিয়ে দিয়েছে। যাই হোক, এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল। সকালে আবার ভার্সিটি যেতে হবে। আয়নার ব্যালকনির দরজা খোলা ছিল, তা দিয়ে আরুষ ভিতরে চলে এলো। বিনা চোখে পলকে এক দৃষ্টিতে তাকিয়েই আছে সে। আয়নাকে ঘুমের মাঝে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। আরুষ একটা মুচকি হাসি দিয়ে আয়নার কপালে একটা কিস করলো। এতে আয়না ঘুমের মাঝে হালকা কেঁপে উঠল। আরুষ আরও একটা চুমু খেয়ে সে রাতের মতো বাসায় চলে আসলো। পরের দিন ভার্সিটিতে। আজ ভার্সিটিটা কেমন জানি উৎসব। আয়না পরে তার বেস্ট ফ্রেন্ড মাহির কাছ থেকে জানতে পারে আগামীকাল নাকি ভার্সিটিতে নবীনবরণ, তাই এখন থেকে সব কিছু রেডি করা হচ্ছে। এইবার অনুষ্ঠানটা এত বড় করে হচ্ছে কেন রে? কারণ আগামীকাল আমার ক্রাশ আসবে স্পেশাল গেস্ট হিসেবে। মানে কে আসবে? ভার্সিটির সব মেয়েদের ক্রাশ, দি ফেমাস বিজনেসম্যান আরুষ। কি? আরুষ আসবে কলেজে? জানিস আমি খুব এক্সাইটেড। কাল খুব সুন্দর করে সেজে আসবো, তুইও আসবি কিন্তু। কি জানে, আমার আবার কোনো ক্রাশের উপর ইন্টারেস্ট নেই। হ্যাঁ তা তো জানি, তুই কত নিরামিষ। বাইদা রাস্তা, কাল কিন্তু শাড়ি পরে আসবি, সকলের ড্রেস কোড শাড়ি। ওকে, পরবো না, চল এখন ক্লাসে যাই। এমনিতেই কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করতেছে। আয়না তো তার জানে না আরুষ এখন থেকে 24 আওয়ার ওকে ফলো করবে। তারপর ওরা ভালোভাবে ক্লাস করে বাসায় ফিরে আসলো। নবীনবরণের দিন সকালে। আজ কলেজ খুব সুন্দর করেই সাজানো হয়েছে। এত বড় বড় গেস্ট আসবে, আর ছেলেমেয়েরাও পরিপাটি হয়ে সেজেগুজে এসেছে। সব মেয়েরাই শাড়ি পরেছে, শুধু কিছু নবাবজাদি মানে বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়েরা বাদে। আর ছেলেরা পরেছে পাঞ্জাবি। সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আয়না ও মাহি একটু আগেই এসেছে, কারণ অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে আয়নার ওপর দায়িত্ব পড়েছে। পাশাপাশি মাহিও একটু হেল্প করবে। আজ আয়না একটা নীল রঙের শাড়ি পরেছে, খুব সুন্দর করে কুচি দিয়ে পিঠ ও পেট বের করে, কারণ মাহিও এভাবে স্টাইল করে ওয়েস্টার্ন শাড়ি পরেছে।
ও মাহি আয়নাকে জোর করে এভাবে শাড়ি পরিয়েছে। আয়না কারে বড় বড় ঝুমকো পরেছে, গলায় একটা নেকলেস, চুলগুলো খোপা করা, খোপায় বেলি ফুলের মালা পরানো, মুখে হালকা মেকআপ ও ঠোঁটে গাঢ় লিপস্টিক। সব মিলিয়ে কোনো সাহিত্যের এক মায়াবতী রাজকন্যার মতো লাগছে তাকে। ওই মাহি, দেখ না, আমার কাছে ভাবে শাড়ি পরতে ভালো লাগে না, কেমন খোলামেলা লাগছে। দূর, স্টাইল কি বুঝিস না নাকি? তুই ফর্সা মানুষ, তোকে এভাবেই সুন্দর লাগছে। দেখ গিয়ে আজ কয়টা প্রপোজ পাস। ঘোড়ার ডিম পাবো। আচ্ছা, কথা বাদ দিয়ে এই স্ক্রিপ্টটা একবার রিভিশন দিতে দে, এখন সবাই চলে এসেছে। হ্যাঁ, আর আমার ক্রাশও চলে এসেছে। দেখ গেট দিয়ে কত বড় একটা গাড়ি ঢুকছে, আর সব মেয়েরা কিভাবে ঘিরে ধরেছে তাকে। মাহির কথা শুনে আয়নাও গাড়ির দিকে তাকায়। ভিতরে আরুষ বসা, খুব সুন্দর লাগছে ওকে আজ। সব মেয়েরা যেন পাগল হয়ে যাচ্ছে। আজ আরুষ একটা নেভি ব্লু কালারের ভিতরে একটা পাঞ্জাবি পরেছে, তার উপর ব্ল্যাক শেরওয়ানি, নিচে ব্ল্যাক পায়জামা, ব্ল্যাক শু, হাতে ব্র্যান্ডেড রোলেক্স ঘড়ি, চুলগুলো একপাশে স্লাইড করা। তুই বসে বসে তোর ক্রাশকেই দেখতে থাক, আমি গেলাম স্টেজে। তারপর আয়না মাহিকে রেখেই স্টেজে উঠে পড়ল। তারপর সকলকে সালাম জানিয়ে এক এক করে সকল অতিথিদের শুভেচ্ছা জানালো। আরুষ শুধু দু চোখ ভরে আয়নাকে দেখছে। কি অপরূপী না লাগছে ওকে শাড়িতে। লোকে ঠিকই বলে বাঙালি মেয়েদের শাড়িতেই মানায়, কিন্তু আরুষের এই হাসি খুশি ভাবটা বেশিক্ষণ থাকলো না, মুহূর্তেই তার আগে পরিণত হলো। এর আবার যথেষ্ট কারণও রয়েছে। একে তো আয়নাকে দেখার অধিকার শুধু আরুষের আছে, আর কারো নেই। তবুও আয়না এভাবে নিজের শরীর দেখিয়ে শাড়ি পরেছে, তার উপর অনুষ্ঠানে আসা সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে আয়নার দিকে আর চোখ দিয়ে গিলে খাচ্ছে। আরুষ খুব কষ্টে নিজের রাগ কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা চালালো। যত যা হোক, সে হলো স্পেশাল গেস্ট, অন্তত অনুষ্ঠানের অর্ধেক সময় পর্যন্ত তাকে এসব সহ্য করতে হবে। পরে সে আয়নাকে তার কৃতকর্মের সাজা দেবে। এদিকে আয়না খুব সুন্দরভাবে উপস্থাপনা করছে। বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা নানান খেলা ও নাচ গানে অংশ নিয়েছে। এভাবেই অনুষ্ঠানের প্রায় অর্ধেক সময় কেটে যায় ও মাঝে একটা বিরতি আসে। আয়না তার শাড়ির কুচি ঠিক করতে করতে স্টেজের পেছনের রাস্তা দিয়ে বাইরে যাচ্ছিল। এই সময় এই দিকটা একটু নীরব, তেমন মানুষজন নেই। যখনই আয়না ভাঙা ক্লাসরুমটা পাড়ি দিয়ে যাচ্ছিল, তখনই পেছন থেকে দুটি হাত তাকে সেই ক্লাসরুমে টেনে নিয়ে যায়। আয়না যেই না চিৎকার করতে যাবে, হঠাৎ দেখে আরুষটার মুখ চেপে ধরেছে। আয়না ভীষণ অবাক হয় আরুষের এই ব্যবহারে, আবার আরুষের রাগী চেহারা দেখে ভয়ও পেয়ে যায়। কি সমস্যা তোমার? নিজের শরীর দেখানোর খুব শখ, তাই না? মানে? এখন তুই বাচ্চা হয়ে গেছিস। কি দরকার ছিল এভাবে শাড়ি পরে আসার? তোর উপর শুধু আমার অধিকার আছে, আর কারো না, বুঝেছিস? মানে এসব কি বলছেন আপনি? আর আমার উপর কিসের অধিকার আপনার? খুব টাকা আছে বলে কি যার তার সাথে অসভ্যতামি করার লাইসেন্স পেয়ে গেছেন নাকি? আমার আর কাউকে চাই না, শুধু তোকে চাই। তুই শুধু আমার। আমি তোকে। কি? আমাকে বলুন কি? আমার তো মনে হচ্ছে ওই দিন পার্টিতে আপনিই আমাকে বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিলেন। হ্যাঁ, ঠিক বলেছিস, ওটা আমিই ছিলাম। আর আমি এমন কেন করেছিলাম জানিস? কারণ তুই একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিলিস, খুব আলগা পিরিত দেখাচ্ছিলিস। ছি, আপনি এত খারাপ ভাবতে পারেনি। আপনার মন মানসিকতা খুব নীচ। ও আচ্ছা, আমার এই ব্যবহারে আমি খারাপ, আর তুই যে নিজের শরীর দেখিয়ে বেড়াচ্ছিস, তার মানে তুই কি একটা পতিতা? প্লিজ আরুষ, থামুন। আপনার এই কথাগুলো আমি জাস্ট নিতে পারছি না। কেন? তুই তো আমার খারাপ রূপটা দেখতে চাইলি। এবার দেখ, খুব শখ না তোর খুলে খুলে চলাফেরা করা? তোর ইচ্ছাটা আমিই পূরণ করে দিচ্ছি। একথা বলে একটা হ্যাচকা টান দিয়ে আরুষ আয়নার পুরো শাড়িটা খুলে ফেলল। আর আয়নার ফর্সা শরীরটা খুব বাজেভাবে দেখা যাচ্ছে। কিন্তু আরুষের বাকি ছেলেদের মতো সেদিকে কোনো নেশা নেই। সে তো শুধু আয়নাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু আয়নার কান্না আরুষের রাগ ভাঙে। সে আয়নার কাছে গিয়ে চুপ করে বসে পড়ে। আয়না নিজের দুহাত দিয়ে শরীর জড়িয়ে কান্না করছে। আয়নার কান্না দেখে আরুষের বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আরুষ আয়নার কাছে আসতে নিলে আয়না ভয় কাচুমাচু হয়ে যায়।
কারণ সে মনে করেছিল আয়ুষ তার সাথে খারাপ কিছু করবে। কিন্তু আরুষ তাকে অবাক করে দিয়ে শাড়ির আঁচলটা আয়নার বুকের ওপর পেঁচিয়ে দেয় আর নিজের হাত দুটো আয়নার গালের ওপর রাখে আর অনেকটা ইমোশনাল হয়ে বলতে লাগে, আমি জানি আমি যা করেছি তাতে তোমার কাছে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই। আমি তোমাকে খুব ভালোবাসি আয়না, কিন্তু বাকি 8-10টা ছেলের মতো নিজের ভালোবাসার মানুষের সামনে নিজের ভালোবাসার মনের কথাগুলো বলতে পারি না। জানো কেন? 8 বছর বয়সে আমার মা মারা যায়। বাবা তখন আরেকটা বিয়ে করে অন্য দেশে চলে যায়, আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে। কিন্তু টাকায় কি মানুষকে সুখ দিতে পারে বলো? যেই বয়সে সন্তানরা মায়ের আঁচলের ছায়ায় বড় হয়, সেই বয়সে আমি অনাথ হয়ে গেছি। আমার দাদা আমাকে দেখাশোনা করে। সবে মাত্র কলেজের গণ্ডি পেরোতেই আমার দাদাও আমাকে ছেড়ে চলে যায়। যেই বয়সে ছেলেরা জিএফ নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে পড়াশোনার পাশাপাশি আমাকে পুরো বিজনেস সামলাতে হয়। নিজের একাকিত্ব দূর করার জন্য সবসময় নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখতাম। সময় পেলে ড্রিঙ্ক করে অবসর কাটাতাম। সুন্দর রূপের জন্য অনেক মেয়েরাই আমার জন্য পাগল, কিন্তু আমি তা দিয়ে কী করব? সত্যি ভালোবাসা পাওয়ার লোভ আমাকে চিরে চিরে খাচ্ছিল। আয়না নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরুষ আরেকটু থেমে আবার বলতে লাগলো, সেদিন পার্টিতে প্রথম তোমাকে দেখেই আমি তোমার প্রেমে পড়ে যাই, অনেকটা সাইকোর মতো। কি করব বলো, মা বাবার কাছ থেকে তো কখনো শিক্ষা পাইনি, তাই তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছিলাম। তোমাকে অন্য কারো পাশে সহ্যই করতে পারি না, ভালোবাসাটা চেয়েও প্রকাশ করতে পারি না। এটা আমার ব্যর্থতা, কিন্তু বিশ্বাস করো আমি খারাপ নই। আমি আর 4-5টা সাধারণ মানুষের মতো সঙ্গী চাই, আমার একাকিত্ব দূর করতে চাই। আমি তোমাকে চাই। আয়না এতক্ষণ চুপ করে এক দৃষ্টিতে আয়ুষের দিকে তাকিয়েছিল। নদীর তীরে বসে আছে দুজন, নদীর স্রোত তার আপন গতিতে চলছে আর আয়না চুপচাপ নদীর পানির দিকে তাকিয়ে আছে। আর আরুষ, সে তো সূর্যাস্তের এই স্নিগ্ধ আলোয় আয়নাকে দেখছে। কিছুক্ষণ নীরব থাকার পর আরুষই বলে উঠল, আমি কিন্তু আমার জবাবটা পাইনি। কিসের জবাব? ওই যে তখন তুমি আমার কথা শুনে এভাবে আমাকে জড়িয়ে ধরলে কেন? তুমি কি আমায়? অনুতাপের জন্য। আপনার কথা না জেনে আপনাকে এত কথা শুনিয়েছি, তাই ভীষণ অনুতপ্ত হচ্ছিলাম, এর বেশি কিছু না। আর আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এটা আপনার ভুল ধারণা। আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন। সরি, আসলে তোমার পাশে কেন জানি আমি কাউকে সহ্যই করতে পারি না। বুঝলাম। বাই দ্য ওয়ে, আমি বাড়ি যাব, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আয়না, আমি একটা রিকোয়েস্ট করব, রাখতে? চেষ্টা করব। আগামী 7টা দিন তুমি কি আমার প্রেমিকা হবে? মানে? টেনশন নিও না, আমি কখনো তোমার উপর জোর করব না আর তোমাকে বাজেভাবে টাচ করব না। তুমি শুধু 7 দিন আমার সাথে সময় কাটাবে। এতে কি হবে? আমার বিশ্বাস তুমি এই কয়েকদিন আমাকে ভালোবেসে ফেলবে। প্লিজ আয়না, রাজি হয়ে যাও। এরপর কখনো তোমাকে আমি ডিস্টার্ব করব না। যদি রাজি না হই? তোমাকে নিয়মিত জ্বালাবো। তুমি যদি আমার না হও তো তোমাকে শেষ করে দেবো, তারপর নিজে সুইসাইড করব। এটাকে রিকোয়েস্ট না বলে থ্রেট বলতেও পারতেন। তোমার যা ইচ্ছা ভাবো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু 7 দিন পরে যদি আমি আপনাকে ভালো না বাসি, আপনি কোনোদিন আপনার এই চেহারা আমাকে দেখাবেন না। দেখবো না, প্রমিস। ঠিক আছে, আপনার 7 দিন এখন থেকেই শুরু। আজ তো পুরো দিন প্রায় শেষ। তো আমার ইচ্ছা। ওকে, তবু আমি হ্যাপি। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। একথা বলে আয়না যেতে নিতেই আরুষ ওকে সোজা কোলে তুলে নিল। আয়না অনেক নাড়াচাড়া করলেও আরুষ ওকে নামায়নি, একদম সোজা ওর BMW গাড়িতে নিয়ে বসালো। তুমি এখন আমার জিএফ, তাই আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। আরুষ একটা মুচকি হাসি দিয়ে আয়নাকে বাসায় পৌঁছে দিল। ইন দ্য নাইট আয়না বারান্দায় বসে ধোয়া ওঠা গরম কফি খাচ্ছে আর আরুষের কথা ভাবছে। সত্যি ছেলেটা ওর লাইফে অনেক বেশি স্ট্রাগল করেছে, তাই হয়তো এত জেদি। কিন্তু একটা কথা মানতে হবে, আরুষের ব্যবহৃত রাস্তা
একটি ভুল হলেও ওর ভালোবাসাটা সত্য। কিন্তু কেন জানি আয়না নিজে থেকে চেয়েও আরুষের মতো একটা ছেলেকে নিজের বিএফ মানতে পারছে না। সব মেয়েদের স্বপ্ন আরুষের মতো একটা কিউট রোমান্টিক বিএফ থাকুক, যে কিনা তাকে সাইকোর মতো ভালোবাসবে। কিন্তু আয়ানা এমন কাউকে পেয়েও তো হঠাৎ ওর খেয়াল করলো ওর পিছে কেউ দাঁড়িয়ে আছে। আহ এই চুপ। আমি আপনি এত রাতে এখানে কেন? নিজের জিএফকে দেখতে আসলাম। যান এখান থেকে, আম্মু দেখলে আমি শেষ। আগে এটা ধরো। এত চকলেট কেন? কারণ আমি জানি তুমি চকলেট কত লাইক করো, তাই আনলাম। এটা রাখো, আমি চলে যাব পাক্কা। দিন, রাখছি। হ্যাপি? এবার চলে যান। আরুষ যেতে নিয়ে হুট করে আয়নার কাছে চলে আসলো, কপালে একটা চুমু দিয়ে দিল এক লাফ। আসলে নিচে আরুষ আগে থেকেই সব রেডি করে রেখেছিল, যেন পড়ে না যায়। পাগল। আরুষ যেতে যেতে বলতে লাগলো, হাসি তো ফাঁসি। আয়না অবশ্য ওর কথা বুঝতে পারিনি দ্য নেক্সট ডে। ভার্সিটিতে এসেই এত বড় সারপ্রাইজ পাবে তা কখনোই ভাবতে পারি না আয়না। আরুষ মাত্র এক রাতে এত অ্যারেঞ্জমেন্ট কিভাবে করলো? কলেজের গেটটা খুব সুন্দর লাভ বেলুন দিয়ে ভরা, তার মাঝে লেখা আরুষ লাভ আয়ানা। আয়ানা এসব দেখে মুখে রাগি ভাব রাখলেও মনে মনে ভীষণ হ্যাপি। তারপর গেট খুলে কলেজ ঢুকতেই আর এক সারপ্রাইজ, অনেকগুলো মেয়ে সিরিয়ালি দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে গোলাপ আর তার সাথে একটা লাভ বেলুন। আর প্রত্যেকটি বেলুনের আয়নায় ছোট্টবেলার আলাদা আলাদা ছবি। আয়না অবাক হয়ে দেখছে ছবিগুলোকে। এই ছবি তো আয়নার ছোট থেকে বড় হওয়ার স্মৃতিগুলোকে তাজা করে দিচ্ছে, কিন্তু এত সুন্দর করে ছোটবেলার ছবিগুলো আরুষ পেল কোথায়? যাই হোক, আয়না সামনে এগোচ্ছে আর সবাই ওকে তাদের হাতের বেলুনওয়ালা ছবিগুলো দিচ্ছে। তারপর আয়না হ্যাপি মুডে সেই বেলুনগুলো নিয়ে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই মাহি ওকে গিয়ে ধরলো। কি রে, তোর হাতে এগুলো কি? মুড়ি খাবি? দিমু না। আমাকে কি তোর অন্ধ মনে হয়? এগুলো লাভ বেলুন, নিশ্চিত দুলাভাই দিয়েছে। সব যেহেতু জানিস তো জিজ্ঞেস করিস কেন? এক সেকেন্ড, তোর দুলাভাইকে? কে আবার? সবার ক্রাশ মিস্টার আরুষ। তুই সবসময় বেশিই বুঝিস। 139। ও তাই? তাহলে তুই ওর পাগলামি কেন সহ্য করছিস? ও আমাকে একটা শর্ত দিচ্ছে। আচ্ছা এসব বাদ দে, তুই জানি আমাকে কি বলবি। আগে তুই আমার একটা কথা বলতো, তুই কি আরুষকে ভালোবাসতে পারবি কখনো? দেখ, ভালোবাসাটা হচ্ছে একটা অনুভূতি। কখনো কেউ জোর করেও ভালোবাসা পায় না, আবার কখনো কখনো আপনা আপনি তা হয়ে যায়। ভালোবাসায় কোনো শর্ত থাকে না, কোনো স্বার্থ থাকে না। ভালোবাসা থাকে শুধু ত্যাগ, শুধু স্যাক্রিফাইস। এখন আরুষকে আমি কখনো ভালোবাসবো কিনা জানি না। আচ্ছা তুই আমাকে কি বলবি বল। নিউজ পেয়েছিস? কিসের? কলেজের একটা নতুন স্যার এসেছে, সেই কিউট, আমারও ক্রাশ, নাম আবির। তুই কোনোদিন শুধরালি না, শেষমেশ স্যারদেরও খেয়ে ছেড়ে দেওয়ার মতলব। শোন, আমি এখন লাইব্রেরি যাব কিছু বই আনতে, যাবি তুই? না রে, তোর মতো আমি বই প্রেমিক না। আমি এখন দুলাভাইয়ের রেডি করা মাগনা ফুচকা খেতে যাব। একথা বলেই মাহি দিল এক দৌড়। আয়না বুঝতে পেরেছে যে আরুষ আশেপাশের সব ফুচকা ও রেস্টুরেন্ট আয়না ও তার ফ্রেন্ডসদের জন্য বুক করে রেখেছে। আয়না আর কিছু নাই বলে লাইব্রেরি চলে গেল বই আনতে। আয়না সিঁড়ি দিয়ে নিচে নেবে, যেই না লাইব্রেরির দিকে পা বাড়াবে অমনি একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। আয়না তো রেগে ফায়ার। ইউ স্টুপিড বয়, চোখে দেখতে পান না নাকি? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে হয়। আবির কিছু না বলে আয়নার দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য আরও সেই কলেজ প্রফেসর হিসেবে জয়েন করেছে। এই মেয়ে হলো আরুষের দুর্বলতা, কিন্তু একে আপাতত কিছু করবে না আবির। যখন আরুষ এবং আয়না দুজন ক্লোজ হবে তখনই আবির তার প্রতিশোধ নেবে। এসব ভেবেই একটা ডেভিল স্মাইল দিল আবির। আবির চৌধুরী দেখতে অসম্ভব কিউট, লম্বা 6 ফুট 2, একজন প্রফেসর ও ব্যর্থ বিজনেসম্যান। তার জন্য অবশ্যই আরুষ তাই। আরুষের শতভাগী হলো আবির, জনমের শত্রুতা দুজনের মাঝে।
কানে শুনতে পান না নাকি? জবাব দিন, বেয়াদব। এখন আমি শুনতে পারছি না, কিন্তু কিছুক্ষণ পর যখন তোমার কানের উপর একটা থাপ্পড় দিব তখন তুমি শুনতে পারবে না। আয়না তো আবিরের কথা শুনেই পুরো অবাক। হঠাৎ ওর মাহির বলা নতুন টিচারের কথা মনে পড়লো। আয়না তো লজ্জায় শেষ। যদি এই সেই টিচার হয় তবে তো আয়নাকে খারাপ ভাববো, এ কথা ভেবেই কাঁপা কাঁপা কণ্ঠে আয়না জিজ্ঞাসা করলো, কে আপনি? আপাতত পুরো ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়েছে আয়না। অবশ্য দোষটা তার, নিজেদের কলেজের নিউ প্রফেসরকে এভাবে অপমান করেছে। জেনে করুক বা না জেনে, কারোর সম্পর্কে না জেনেই বা এত অপমান করার কি দরকার? স্যার সরি, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। জীবনে আর কোনোদিন কাউকে অপমান করব না। সেটা আমাকে এত কিছু বলার আগে ভাবা উচিত ছিল। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, সো নাও ইউ ক্যান গো। আবিরের বলতে দেরি নেই, এক দৌড়ে আয়না তার সিটে গিয়ে বসলো। তা দেখে সবারই রিয়াকশন হাহা। কি রে, আমাকে এত বড় বড় লেকচার দিয়ে এখন নিজেই এটা কি করলি? দূর, টিটকিরি মারিস না। আমি যদি জানতাম সে আমার টিচার, তবে মরে গেলেও এমন মিসবিহেভ করতাম না। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। সবাই আজ নিউ লেসন বের করো। তারপর সবাই যথারীতি ক্লাস করলো। সারাদিন ক্লাস করে বাসায় এসে আয়না একটা লম্বা সাবান নিয়ে টাওয়াল পেঁচিয়ে বের হলো। আয়না দাঁড়িয়েছে আয়নার সামনে আর কথা বলছে নিজের সাথে নিজে। কি আছে রে তোর ভিতর আয়ানা, যে এত মেয়ে থাকতে আরুষের মতো স্পেশাল কেউ তোকেই চুজ করলো? আচ্ছা তুই বা এত কেন ভাবছিস আরুষকে নিয়ে? আবার প্রেমে টেমে পড়লি নাকি? এসব ভাবতে ভাবতেই আনমোনা হেসে উঠলো আয়না। তখনই ওর ফোনটা একটা মেসেজ এলো আননোন নাম্বার থেকে। আয়না মেসেজটা দেখে পুরাই শক। সেখানে লেখা ছিল, বুঝলাম আমার প্রেমে পড়েছো, তাই বলে এভাবে টাওয়াল পেঁচিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে চেঞ্জ করো, আর জানালা খোলা রাখবে না, যদি অন্য কেউ দেখতো তো। যাই হোক, আয়না বুঝে গেছে আরুষ জানলা দিয়ে ওকে দেখছে, ওর সব কথা শুনে ফেলেছে। তাই ও এক দৌড়ে জামা নিয়েই চলে গেল বাথরুমে। তারপর আরুষও একটা মুচকি হাসি দিয়ে আয়নার জন্য নিয়ে আসা শাড়িটা ও একটা চিরকুট জানলা দিয়ে ভিতরে ফেলে চলে গেল। আয়না বের হয়ে দেখে ওর খাটের ওপর একটা পার্সেল। ও সেটা খুলে দেখে ভেতরে খুব সুন্দর একটা গোলাপি শাড়ি আর একটা চিরকুট, যেখানে লেখা, গোলাপি রঙে তোমাকে দারুণ মানাবে। কাল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমার জন্য অবশ্যই তোমার সাথে কাটানো প্রতিটা দিনই সমান। তবুও কাল একটু শাড়িটা পরে সেজে বাড়ির সামনে মেন রোডটা এসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। আয়না চিরকুটটা দেখে মুচকি হাসলো আর বলল যেন কাল সকালটা তাড়াতাড়ি চলে আসে। আজ সকালটাই যেন একটু অন্যরকম। আজ আয়না একদম সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রয়েছে। আয়নার মা জিজ্ঞাসা করছিল যে আজ সে কোথায় যাবে। আয়না বলেছে সে মাহির কাছে যাচ্ছে অ্যাসাইনমেন্ট করার জন্য। আর শাড়ি ও মেকআপ আয়না তার ব্যাগের ভেতর ভরে নিয়েছে। প্রথম একটু খারাপ লাগছিল মিথ্যে বলার জন্য, কিন্তু পরে আয়না সময় নষ্ট না করে মাহিদের বাসায় চলে গেল। সেখানেই শাড়ি পরে রেডি হয়ে থাকবে সে। আরুষ সেখান থেকে পিক করবে আয়নাকে। যাওয়ার আগে আয়না আরুষের দেওয়া আরেকটা চিরকুট খুলে পড়তে লাগলো। তোমার এই কাজল কালো চোখ দুটি যে আমায় পাগল করে দিবে। ওই মায়াবী চোখের প্রেমে আমি অনেক আগেই পড়েছি, কাল আবার পড়তে চাই প্রিয়। আয়না আরুষের দেওয়া গোলাপি শাড়িটা পরেছে, হাত ভর্তি গোলাপি চুড়ি, চুলগুলো ছাড়া কানে গোলাপি পাথরের দুল ও একপাশে কানে একটা গোলাপ দেওয়া। শাড়ির আঁচল একপাশে ফেলানো, পুরোই একটা ফ্লাওয়ার্স কুইনের মতো লাগছে। আরুষ মাহিদের বাড়ির সামনে আসলো। দেখে আয়না নিজেই যেন একটা লাল গোলাপ। গাড়ি থামিয়ে আরুষ হাঁ করে আয়নাকে দেখছে, যেন প্রায় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু না, আরুষ তেমন কিছু করবে না, কারণ সে আয়নাকে কথা দিয়েছে। আরুষ কিছুক্ষণ তাকিয়ে গম্ভীর সুরে আয়নাকে বলল, গাড়িতে উঠো। উঠবো। উঠতেই তো বললাম। কিছু বলবেন না, এমনি উঠবো। আজব তো, কি বলবো, উঠো তুমি। আয়না কিছু না বলেই রাগ দেখিয়ে উঠে পড়ল। সারা পথ আয়না মুখ ফুলিয়ে বসেছিল। ও আসলে আশায় ছিল যে আয়ুষ ওকে কিছু বলবে, ওর একটু প্রশংসা করবে, কিন্তু আরুষ তা না করায় আয়নার মুড অফ হয়ে গেল। আয়না মনে মনে বলল, তার মানে আজ আমাকে একটু সুন্দর লাগছে না, তাই হয়তো আরুষও কিছু বলছে না।
আমাকে দেখতে খুব খারাপ দেখায়। আরও সায়নার ব্যাপারটা বুঝতে পেরে একটা টেডি স্মাইল দিল। নির্দিষ্ট জায়গায় এসে আরও সায়নার চোখ একটা রুমাল দিয়ে বেঁধে নিল। আয়নার একটু ভয় ভয় করছে। তখনই আরও সায়নার পাশের গেট খুলে দিল আর আয়নাকে নামতে বলল। আমরা এসে গেছি, নামো। আয়না আরুষের কথা মতো গাড়ি থেকে নামলো। আরুষ সাথে সাথে ওকে কোলে তুলে নিল। কিছু দূর হাঁটার পর আরুষ আয়নাকে নিচে নামিয়ে চোখটা খুলে দিল। আয়না আস্তে আস্তে ওর চোখ দুটি মেলল। আয়না হাঁ করে তাকিয়ে আছে। এমনিতেই আজ আকাশ একটু মেঘলা। খোলা আকাশের নিচে একটা সুন্দর আঁকাবাঁকা নদী। নদীর তীরে ঘেঁষে বানানো হয়েছে ছোট্ট একটা বাগান। পাশেই একটা টেবিল, যা গোলাপি রঙের ফুল দিয়ে সাজানো। টেবিলের ওপর একটা ক্যান্ডেল জ্বালানো। তার চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বলছে। আকাশ মেঘলা হওয়াতে চারপাশে হালকা অন্ধকার, যেন এই সকালেই সন্ধ্যের ফিলিং দিচ্ছে। আর মোমবাতি আলো যেন কোনো স্বপ্নের রাজ্যে হারিয়ে নিয়ে যাচ্ছে আরুষ আর আয়নাকে। ওয়াও, কি সুন্দর জায়গা! থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। সুইটহার্ট, জায়গাটা সুন্দর, কিন্তু তোমার থেকে কম। আজ তো আমাকে ভালোই দেখাচ্ছে না। কে বলেছে? আমার রূপসীকে আজ আরও সুন্দর লাগছে এই শাড়িতে। তোমার এই সৌন্দর্যের সামনে সব ফুল হার মেনেছে। সত্যি? আরুষ কিছু না বললেও আয়নার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। হঠাৎ আরুষ এমন কিছু করবে তা আয়নার ধারণার বাইরে ছিল। আরুষ আয়নাকে কাছে টানতেই আয়না হালকা কেঁপে উঠল। তখনই আকাশ থেকে একটা হেলিকপ্টার ওদের ওপর দিয়ে গেল, যা থেকে অসংখ্য ফুলের পাপড়ি পড়ছে। কিন্তু আয়নার সেদিকে খেয়াল নেই। আজও নিজেও কেমন জানি ঘোরের মধ্যে চলে গেছে। আর তখনই আরুষ বলে উঠল, চলো গিয়ে বসি। আয়নার হোশ আসলো। ও তো লজ্জায় শেষ। ইস, কীভাবে তাকিয়েছিল আয়ুষের দিকে। আরুষ না জানি কী ভাবছে ওকে নিয়ে। আয়না ভেবেছিল আরুষ হয়তো এত তাড়াতাড়ি ওকে ছাড়বে না, হয়তো একটা কিস করবে। কিন্তু ও নিজের নেওয়া কথা ভুললেও আরুষ ওকে দেওয়া বাধা ভোলেনি। তা দেখে আরুষের জন্য আয়নার মনে আরেকটু রেসপেক্ট জন্ম নিল। আরুষ আয়নাকে চেয়ারে টেনে বসিয়ে মোবাইলে কিছু অর্ডার করলো। তখন একজন ওয়েটার খাবার আনলো ও আয়নার সামনে রাখলো। আয়নার যেন লোভ সামলাচ্ছে না। সব আয়নার ফেভারিট, বিরিয়ানি, ফুচকা, চকলেট আর অনেকগুলো আইসের ভিতরে চকলেট আইসক্রিম, যেন তাড়াতাড়ি না গলে। আরুষ আয়নার সামনে তার ফেভারিট ডিশগুলো রাখলো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আয়না কাপুস কুপুস করে ফুচকাগুলো মুখে টুকাতে লাগলো। তারপর ইচ্ছে মতো টক ফুচকা যদি ভালোভাবে টোকে না চুবিয়ে খাওয়া হয় তবে সেই ফুচকায় স্বাদ লাগে না। আয়না ফুচকা পেয়ে ভুলেই গিয়েছিল যে সামনে কেউ বসে আছে। আরুষ তো আয়নার খাওয়া দেখে হাসবে না কাঁদবে তা বুঝতে পারছে না। আরুষ আয়নাকে একটু লজ্জা দেওয়ার জন্য বলল, আস্তে খাও জান পাখি, তোমার খাবার কেউ খাবে না। আয়না আরুষের কথা শুনে লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। তারপর বাকি খাবারগুলো ভালো করে খেলেও টকটা আর ভদ্রভাবে খায়নি। এত বড় বাটির টক একাই সাফ করে দিয়েছে। ব্যাপার কি, এত টক কেন খাচ্ছ? এমনি খেতে ইচ্ছে হলো। বুঝেছি। কি বুঝছেন? ইহ, গুড নিউজের লক্ষণ, আমি বাবা হতে চলেছি। আয়নার তো আরুষের কথা শুনে কাশি উঠে গেছে। কি বলে এই ছেলে 1 সপ্তাহ আগে জোর করে একটা কিস করেছে, তাতে কেউ প্রেগনেন্ট হয় নাকি? আজব তো। আয়না তো রেগে ফায়ার। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। আয়না আইসক্রিম খাচ্ছে আর তখনই আরুষ আয়নার খাওয়া আইসক্রিম খেতে লাগলো। আমারটা কেন খাইলেন? আরো কত আইসক্রিম তো আছে। না মানে আসলে তুমি যেভাবে মুখে মেখে খাচ্ছ আমার তো অন্যভাবে খেতে ইচ্ছা করছিল, তাই ওই ইচ্ছাটা এভাবে পূরণ করলাম। দূর। তো খাওয়া তো শেষ, এবার চলেন তাহলে ম্যাডাম। কোথায়? ফর ড্যান্সিং। আরুষ আয়নার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো আর ডান্সের জন্য প্রপোজ করলো। দি বিউটিফুল লেডি, উইল ইউ ক্যান বি মাই ডান্স পার্টনার? ইয়েস। আয়না আরুষের পাড়িয়ে দেওয়া হাতটা ধরলো। আরুষ খুশি মনে আয়নাকে বাগানের ওপরে পাশে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। সেখানেই ওরা ডান্স করবে। তখনই একটা গান বেজে উঠল, আয়নার ফেভারিট সং। আরুষেরও বেশ পছন্দ। গানের সাথে আরুষ আয়না দুজনেই নিজেকে কম্পেয়ার করছে ও নাচছে।
ঠিক তো আয়নার জন্য আরুষ কত পাগল, অথচ আয়না বুঝেও বোঝে না। গানটি হলো, আরুষ যেন নাচের মাঝে একটা ঘোরের মধ্যে চলে গেছে, এক দৃষ্টিতে চেয়ে আছে সামনের গোলাপি পরিটার দিকে। এবার আরুষ নিজে আয়নাকে একটা গান শোনাবে বলল। আয়না বলল, আপনি গান গাইতে পারেন? একটু ট্রাই করি, শোনো। ওকে। बुलावे तुझे आए आज मेरे गलिए, बसाऊं तेरे संग में अलग दुनिया, ना आए कभी दोनों में जरा भी बदले, बस एक तुम और एक मैं हूँ और कोई ना। গান শেষে আয়না জোরে জোরে হাততালি দিয়ে উঠল। আরে বাহ, আপনি তো খুব ভালো গান গাইতে পারেন। এটা মনে হয় আপনার মেয়ে পটানোর প্রধান টিপস, তাই হয়তো এত মেয়ে আপনার জন্য পাগল। এত লাভার দিয়ে কি করব? যদি আমি যার জন্য সাইকো লাভার হলাম সেই যদি পাত্তা না দেয়। আপনি তো চাইলে অনেক ভালো মেয়ে দেখতে পারেন। আমার অত ভালো মেয়ে চাই না, শুধু একজনকে চাই, আমার ওই একজন হলেই হবে। আয়না আর কিছু বলল না। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। আরুষ তো এক দৌড়ে পাশের একটা ভাঙা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। বারবার আয়নাকে ডাকছে, কিন্তু আয়না তো বৃষ্টি বলতে পাগল। ও আরো বাগানের মাঝে গিয়ে দুহাত মেলে চারপাশে ঘুরছে আর খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিতে আয়না ভিজে একাকার। দুহাত মেলে আয়না বৃষ্টিতে ভিজছে আর হাসছে। আরুষ তো এক ধানে তাকিয়ে আছে আয়নার দিকে। জর্জেটের পাতলা শাড়িটা বৃষ্টিতে ভিজে পুরো শরীরের সাথে লেপটে গেছে, কিন্তু আরুষের সেদিকে কোনো খারাপ নজর নেই। সে তো আয়নার মিষ্টি হাসি দেখতে ব্যস্ত। আয়নার এতক্ষণ খেয়াল না থাকলেও এখন সে বুঝতে পারছে যে সে কত বড় বাচ্চামো করে ফেলেছে। আরুষ তো আয়নাকে দেখতে দেখতে একদম কাছে চলে এসেছে, আর তখনই আয়না পিছন ফিরতেই তার চুলের পানি দিয়ে আরুষের মুখের অবস্থা 12টা বেজে গেল। আর আরুষ এই প্রথম বৃষ্টিতে ভিজছে। আয়না দূরে যেতে নিলেই আরুষ ওকে জড়িয়ে ধরল। আয়নার নিঃশ্বাস যেন বেড়ে গেছে, আর তখনই আরুষ নিজের অজান্তেই আয়নার কপালে একটা কিস করে বসলো। আয়নাও কিছু বলছে না বলে আরুষ ভেবেছে হয়তো আয়না রাগ করেছে। এই ভেবে সেখান থেকে চলে আসতে নিলেই আয়নাও আরুষকে কাছে টেনে নিল। আরুষ তো পুরোই শকড। আর তখনই আরুষকে আরও অবাক করে দিয়ে আয়না তার ঠোঁটে দিয়ে আরুষের ঠোঁট পুরো দখল করে নিল। আরুষও কিছু বলছে না, এক প্রকার তাল মেলাচ্ছে, কিন্তু দুজনের হুঁশ আসতে আসতে দুজন দুজনকে হালকা একটা ধাক্কা দিয়ে দিল। আয়না লজ্জায় শেষ। আর তখনই আরুষ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, চলো, বৃষ্টি বেড়েই যাচ্ছে, তোমাকে বাসায় দিয়ে আসি। আয়না কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক নির্দেশনা দিল। আরুষ আয়নাকে গাড়িতে নিয়ে ওর বাসায় পৌঁছে দিল। গাড়ি থেকে নামার আগে আয়ুষ আয়নাকে একটা ন্যাপার সিরাপ খাইয়ে দিল। আয়না মনে মনে ভাবলো ছেলেটা যেমন ভালোবাসে ততটা কেয়ারও করে। কালই আয়না আরুষকে বলে দেবে যে সে আরুষকে ভালোবাসে। শুনুন, বলবে কিছু? কালকে আমি আপনাকে কিছু বলবো। ওকে, বলবে, সমস্যা নেই। কালকে তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, সেখানে গিয়ে যা বলার বলবে। আচ্ছা। তারপর আয়ন ওর বাসায় চলে গেল। মাঝপথে ড্রেস চেঞ্জ করে এসেছিল, তাই বাসার কেউ কিছু বুঝতে পারেনি। খোলা আকাশের ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে আরুষ। আজ আকাশের চাঁদটা একটু বেশি সুন্দর, কাল আরও সুন্দর লাগবে দেখতে, কারণ আগামীকাল তো পূর্ণিমা। আর তার সাথে আগামীকাল হয়তো আয়নাও তার ভালোবাসার কথাটা বলবে। এসব ভাবছে আর কফির কাপে একটা করে চুমুক দিচ্ছে। অন্যদিকে আয়না চাঁদের দিকে তাকিয়ে আছে। দুজনে জানে না যে তারা এক সময় একে অপরের কথা ভাবছে। তাদের অজান্তেই ভাবনার সাক্ষী হয়ে আছে এই চাঁদটা। এখন শুধু কালকের অপেক্ষা। দ্য নেক্সট ডে। আজ আয়নার মনটা খুব ভালো। যথারীতি আজকেও খুব সুন্দর পরিপাটি হয়ে কলেজে এসেছে সে। আর কলেজ ছুটি নিয়ে বাসার কাছে না গিয়ে আরুষের কাছে যাবে। এইসব ভাবনার মাঝেই থার্ড পিরিয়ড শেষ হয়ে মাহি ও আয়ানা স্কুলের পিছনের গাছের তলায় গিয়ে বসলো। তো বল, তোর প্রেমের কি খবর? ভালোই তো। যাক বাবা, শেষ পর্যন্ত স্বীকার করলি যে তুই আরুষ চৌধুরীর প্রেমে পড়েছিস। এখনো ওকে বলিনি, তবে আজ বলবো। তোর কি খবর? আমার তো আর তোর মতো ভাগ্য নেই যে সাইকো লাভার পাবো, তবে একজনকে বেশ ভালো লাগে।
তা কে সে? মেঘ, তার নাম মেঘ। সবচেয়ে অবাক করা বিষয় হলো সে আরুষের বেস্ট ফ্রেন্ড। তবে তো বেশ ভালোই হলো, কিন্তু তোর সাথে পরিচয় কিভাবে? সে এক লম্বা কাহিনী, পরে বলবো। মাহি ও আয়না কথা বলছিল, এর মাঝখানেই সেখানে একটা মেয়ে আসলো। দুজনেই মেয়েটার দিকে তাকালো। শ্যামল বর্ণের মেয়েটার চেহারায় অনেক মায়া, পরনে খুব কম দামি একটা 3 পিস, দেখে খুব সিম্পল পরিবারের মেয়ে মনে হচ্ছে। মেয়েটা কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়না বলতে লাগলো, কে তুমি আপু, কিছু বলবে? মেয়েটা কিছু বললো না। ভয় ওর হাত পা কাঁপছে, বারবার এদিক সেদিক তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ ওকে ভয় দেখাচ্ছে। আয়নাও ব্যাপারটা বুঝতে পারলো। কিছু কি বলবে আপু? কাউকে কি ভয় পাচ্ছো? টু সাইডে আসবেন? নিশ্চয়ই, এবার বলো। দোহাই আপনার আরুষের জীবন থেকে সরে যান। আমি চাই না আমার মতো আপনার লাইফটাও শেষ হোক। কি যাতা বলছেন? আরুষ খুবই ভালো ছেলে, আমাকে ভালোবাসে। ভালোবাসা? ওর মতো ছেলে ভালোবাসতে জানে না, ও শুধু ঠকাতে জানে। এনাফ ইজ এনাফ। অনেক শুনেছি আপনার ফালতু কথা, আর না। আপনার এসব কথার কোনো প্রুফ আছে? আছে, ও আমাকেও ঠকিয়েছে। ও শুধু মেয়েদের শরীর চায়, এমন পাগলের মতো ভালোবাসার অভিনয় করে। একবার ওই দেহটা পেলে তাকে ছেড়ে দেয়। ওদের মতো হাই ক্লাসের ছেলেরা এমনই হয়। না হয় একবার ভাবো, এত ভালো ভালো মেয়ে থাকতে ও তোমাকেই কেন চুজ করলো? ভাবো। চুপ, একদম চুপ। তুই একটা ফ্রড। আমাকে পারলে তোর একটা কথার প্রুফ দে। এই যাবো প্রুফ। এই কথা বলে মেয়েটা আয়নাকে ওর ফোনের কিছু ছবি দেখালো, যা দেখে আয়নার পায়ের নিচের মাটি সরে গেল। সেখানে আরুষের মতোই দেখতে একটা ছেলে মেয়েটার সাথে খুবই অন্তরঙ্গভাবে ছবি তুলেছে। আয়না আর থাকতে পারছে না, ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ ও ওখানেই সেন্সলেস হয়ে পড়বে। আর সেই রহস্যময় মেয়েটা ঠোঁটের কোনো একটা রহস্যের হাসি নিয়ে সেখান থেকে চলে যায়। বিকেলবেলা আয়নার চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায় পাশেই মাহি ও আরুষ বসে আছে। আরুষের মুখটা শুকনো শুকনো, চোখ দুটোও ফোলা ফোলা, দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাইনি। জান পাখি, কি হয়েছে তোমার? মাহি, একটু বাইরে যা। আচ্ছা, যাচ্ছি। ওকে কেন পাঠালে? কি হয়েছে? থামুন, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। মানে কি বলছো এসব? বাহ, কি সুন্দর অভিনয়। লজ্জা করে না আপনার মেয়েদের জীবন নিয়ে খেলতে? আমার আগে না জানি আরো কত মেয়ের জীবন নিয়ে খেলেছেন। আরুষ আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না, সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আয়নার গালে। ফর্সা গালটা লাল টকটক করছে। দেখ, তোকে ভালোবাসি তার মানে এই না যে তুই যা ইচ্ছা তাই বলার লাইসেন্স পেয়ে গেছিস। আপনার মতো জানোয়ারের কাছ থেকে এটাই আশা করা যায়। আপনি তো শুধু মেয়েদের শরীর চান, যেমন প্রথম দিন আমারটা চেয়েছেন, কিন্তু যখন তা পারেননি মিথ্যে অভিনয় শুরু করেছেন। ব্যাস, অনেক হয়েছে। কে বলেছে তোমায় এগুলো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। থু থু, এমন স্বপ্ন না জানি আরো কত মেয়েকে দেখিয়েছেন, তার প্রমাণ এই ছবিগুলো। একথা বলে আয়না ওই মেয়েটার দেওয়া ছবিগুলো আরুষকে দেখালো। আরুষ দেখেই বুঝে গেছে ছবিগুলো এডিট করা, কিন্তু আরুষ তো ভাবতো আয়না ওকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষের প্রতি কি একটু বিশ্বাস করা যায় না? জান পাখি, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যে। তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কথা আমি ভাবতে পারি না। আর কত মিথ্যে বলবেন? প্লিজ আমার সামনে থেকে চলে যান, আর পারলে কোনো দিনও আমার সামনে আসবেন না। এসব কি বলছো? তুমি না আমায় ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে? আজব তো, আমি কখন বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? আই জাস্ট হেট ইউ। আর কোনোদিন যদি আমার সামনে আসেন তো আমার মরা মুখ দেখবেন। তার আর প্রয়োজন নেই। শুধু একটা কথা মনে রেখো, ভালোবাসায় বিশ্বাস জিনিসটা খুব দরকার, খুব দরকার। একথা বলে আরুষ সেখান থেকে চলে গেল। আজকের পর আরুষ আর কখনো আয়নার সামনে আসবে না, জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। হায় রে ভালোবাসা! মানুষ ভালোবাসার জন্য কি না ত্যাগ স্বীকার করে, অথচ সামান্য বিশ্বাসের অভাবে এমন অনেক ভালোবাসার গল্প অসম্পূর্ণ থেকে যায়। আদেও কি কখনো ওরা দুজন দুজনের মনের কথা জানতে পারবে? হবে কি কখনো ওদের ভালোবাসার জয়? আর কে সেই ষড়যন্ত্রকারী যে ওদের আলাদা করে দিল? প্রশ্ন রইল পাঠকদের কাছে। আয়নার ভয় হাত পা কাঁপছে। এর আগে কখনো আরুষের এমন ব্যবহার ও ভয়ঙ্কর রূপ কখনোই আয়না দেখেনি। এত জোরে বিছানার উপর পড়ায় শরীরের অনেক জায়গায় ব্যথা পেয়েছে আয়না, মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে।
আরুষ প্লিজ এমন কিছু করো না যাতে নিজের কাছে ছোট হয়ে যাও। এখন কি তোর কাছে আমায় কৈফিয়ত দিতে হবে আমি কি করব না করব? আরুষ তুমি? আয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট দখল করে নেয় আয়ুষ। একটা হ্যাঁচকা টান দিয়ে শাড়ির আঁচলটা ফেলে দেয়। আয়নার ডুকরে ডুকরে কাঁদছে, কিন্তু আরুষের সেদিকে খেয়াল নেই। সে তো আয়নার ওপর রোম্যান্টিক অত্যাচার চালাতে ব্যস্ত। আয়নাকে কোলে করে বিছানায় শোয়াতেই আরুষ বুঝতে পারলো আয়না অজ্ঞান হয়ে পড়েছে। স্বাভাবিক, এই অল্প সময় অনেক ধকল গিয়েছে এই বাচ্চা মেয়েটার ওপর। আরুষ নীরবে তাকিয়ে আছে আয়নার মায়াবী চেহারাটার দিকে, আর নিশ্চুপ অনুভূতি নিয়ে চোখের পানি ফেলছে। না, পারে না। আয়না ঠিকই বলেছে, শুধু কাগজে কলমে দুটো সাইন করলেই বিয়ে হয়ে যায় না। বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, যা ইসলামিক নীতিতে হয়। আর স্বামী স্ত্রীর ভালোবাসা তো আল্লাহর আরশ থেকে আসে। হ্যাঁ, এটা ঠিক, আরুষ আয়না চাইলেও এত বড় ক্ষতি করবে না, কিন্তু আয়নার তো একটা শাস্তি পাওয়া দরকার। এসব ভেবে আয়নার শাড়িটা পুরো খুলে ওকে বিছানায় শুয়ে দিল। যেন আয়না জ্ঞান ফেরার পর ভাবে যে আরুষ ওকে ধর্ষণ করেছে, কিন্তু আরুষ তেমন কিছু করবে না। ড্রয়ার থেকে একটা মলম বের করে আয়নার শরীরে যেখানে যেখানে কেটে দিয়েছে সেখানে মলম লাগিয়ে রুম থেকে বের হয়ে গেল আরুষ। এখন আবার ও ড্রিঙ্কস করবে। পুরোনো ঘাগুলো আবার তাজা হয়ে উঠেছে। এখন নিকোটিনের ধোঁয়া আর মদই পারবে ওকে একটু শান্তি দিতে। বর্তমান সকালে আয়নার জ্ঞান ফিরল। জেগেই নিজেকে নগ্ন অবস্থায় দেখলো আরুষের বেডে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আয়নার। আয়না ভেবেছে সত্যি আরুষ কালুকে ধর্ষণ করেছে। আয়নার এখন সত্যি আরুষের ওপর ভীষণ ঘৃণা হচ্ছে। ছি আরুষ, ছি, কিভাবে পারলে তুমি এমন কিছু করতে? মানলাম তুমি আমায় ভুল বুঝেছো, তাই বলে এমন কিছু? সত্যি যদি আমি এমন কিছু করেও থাকি তাতেই বা এত বড় শাস্তি দিতে পারো না তুমি? আই হেট ইউ আরুষ, আই জাস্ট হেট ইউ। আয়না যতটা না আরুষের ওপর ঘৃণা হচ্ছে তার থেকে বেশি নিজের উপর হচ্ছে। এই ধর্ষিত শরীর নিয়ে কোথায় যাবে ও? দোষ যেই করুক, এই সমাজ তো সবসময় মেয়েদেরকেই দায়ী করে। হায় রে সমাজ, যেই সমাজের নিয়ম মেনে আমরা বাধ্য হয়ে চলি, সেই সমাজে মেয়েদের আজকের দিনে 21 শতকে এসেও ছেলেদের সমান মূল্য দেওয়া হয় না। আজও কোনো মেয়ে ধর্ষিত হলে সবাই মেয়েটার দিকেই আঙুল তোলে। মেয়েদেরই সবসময় সবার কথা মুখ বুজে সহ্য করতে হয়। আর সেই ছেলেটার জন্য মেয়েটার জীবন জাহান্নাম হয়ে যায়। সেই ছেলেটা বড়জোর কয়েক বছর জেল হয়, আর কিছুই না। আর যদি সে কোনো বড়লোক পরিবারের সন্তান হয় তবে তো তাকে কিছু করাই যায় না। সে দিব্যি সমাজের মুখে বুক ফুলিয়ে চলতে থাকে, সময় মতো বিয়েও করতে পারে। কিন্তু যেই পুরুষ জাতির জন্য মেয়েটার জীবন থেকে হাসি চলে যায়, সেই পুরুষ জাতি মেয়েটাকে জীবনসাথী বানাতে চায় না। একটা সময় মেয়েটার পরিবারের বোঝা হয়ে থাকতে না পেরে সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য হয়। এসব ভাবছে আর কাঁদছে আয়না। সে কিভাবে তার মা বাবার সামনে গিয়ে দাঁড়াবে? আর বিয়ের কাগজপত্র তো আরুষের কাছে। এই মুহূর্তে যদি কেউ ওকে ধর্ষিতার ট্যাগ লাগিয়ে দেয়, ওর মতো মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরই মাঝে সেখানে আরুষ চলে আসে। হ্যালো সুইটহার্ট, কেমন হয়েছে ঘুম? রাতে এত আদর করলাম, আমি শিওর খুব ভালো হয়েছে ঘুম। আরুষের কথা শুনে আয়নার ধ্যান ভাঙে। আরুষের কথা শুনে রাগে অভিমানী ঘৃণায় অন্যদিকে মুখ করে নেয় সে, আর বিছানা চাদরটা তাড়াতাড়ি নিজের শরীরে পেঁচিয়ে নেয়, আর টুকরে টুকরে কান্নার সাথে বলতে লাগলো, এখন আবার কেন এসেছেন? কাকে চান? আমার শরীরটা তো পেয়েই গেছে। আরুষ বুঝতে পারলো আয়না এখন সত্যি ভীষণ খারাপ অবস্থায় আছে। কিন্তু আরুষ তো এটাই চেয়েছিল, আয়না কষ্ট পাক। কিন্তু আরুষের এরকম লাগছে কেন? ওর বুকের ভিতরটা চিনচিন ব্যথা করছে। আয়না কান্না কেন ওর সহ্য হচ্ছে না, কিন্তু আরুষ নিজের অনুভূতি সামলে নিল। এভাবে কেন বলছো? আবিরের থেকে কি বেশি সুখ দিতে পারিনি? ইসরে, আবির মনে হয় আরও। আরুষকে আর কিছু বলতে না দিয়ে আয়না জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আরুষের গালে। ব্যাস, অনেক হয়েছে, আর না, আর পারবো না আমি সহ্য করতে। আমাকে শেষ করে দিন আরুষ, নিজের দুহাত দিয়ে গলা টিপে মেরে ফেলুন আমায়, তাতে অন্তত আপনার মতো অমানুষের কাছ থেকে আমি মুক্তি পাবো। মেরে ফেলুন আমায়, মেরে ফেলুন। আয়না কাঁদতে কাঁদতে আরুষের পায়ের কাছে বসে পড়ল। আয়নার শরীর থেকে চাদরটাও সরে গিয়েছে,
ফর্সা শরীরটায় গতকাল আয়ুষের দেওয়া ক্ষতগুলো এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। আরুষ সেই ক্ষতগুলো দেখে নিজেকে সামলাতে পারছে না, রুম থেকে বেরিয়ে গেল। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে চলে এসো, তোমার বাসায় দিয়ে আসবো। এখন তোমাকে আর আমার দরকার নেই, তুমি চাইলেই এখন অন্য কারো হতে পারবে না। তুমি শুধু তোমার সাইকোর, অন্য কারণ না। এ কথা বলে আর 1 মিনিট দেরি না করে রুম থেকে চলে আসলো আরুষ। আয়নার এখন আর বলার কিছু নেই, ওর ওই মূর্তির মতো অনুভববিহীন হয়ে গেছে। আস্তে আস্তে উঠে আরুষের রেখে যাওয়া শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে গিয়ে তাচ্ছিল্যের দেওয়া হাসি ছাড়া আর কিছুই করলো না আয়না। এদিকে আরুষের ফোনে মেয়ের কল এলো। হ্যালো আরুষ, তুই কোথায়? বাসায়। কেন? আয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ওর মাকে বলেছি ও মাহির বাড়ি গেছে। ও কি তোর কাছে? প্লিজ আরুষ, ওকে একটুও কষ্ট দিস না, ওর কোনো দোষ নেই। মানে? আমি যেই তথ্য তোকে দিয়েছি সব ভুল। ওই লোকটাও আবিরের লোক ছিল, শালা মাদার চোদ সব বানিয়ে বলেছিল। কি এইসব কি বলছিস তুই? আচ্ছা ফোন রাখ, আর মাহিকে বলবি আয়নার মাকে বুঝিয়ে দিতে ও মাহির সাথে বিয়ে খেতে গিয়েছে, মাহির কাজিনের। ওকে বাই। কেন তুই কি? হ্যালো হ্যালো। ফোন কেটে আরুষ নিজেই নিজের কপার দেওয়ালের সাথে আঘাত করতে লাগলো। ছি আরুষ, তুই এটা কি করলি? এত বড় ভুল তুই কিভাবে করলি? নিজের ভালোবাসার মানুষটাকে এত কষ্ট দিলি? কিভাবে দাঁড়াবি তুই আয়নার সামনে? এমন সময় উপরের তলা থেকে কাঁচ ভাঙার আওয়াজ আসলো। হাসপাতালের এমার্জেন্সি কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছে আরুষ ও মেঘ। আরুষের মনে বিন্দু পরিমাণ শান্তি নেই, বুকটা কেমন ছটফট ছটফট করছে, না জানি ভিতরে কি হচ্ছে। আর যদি আয়নার কিছু হয়ে যায় তবে সে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এমনিতেই ও যা করেছে, আয়না তার পরেও কি ওকে মেনে নেবে তা নিয়ে অনেক সন্দেহ রয়েছে আরুষের। আজও কি সত্যিকারের ভালোবাসা মন থেকে একেবারে শেষ হয়ে যায়, নাকি হাজারো অন্যায়ের পরও ভালোবাসার মানুষটি একবার ক্ষমা চাওয়াতে সব আগের মতো হয়ে যায়? এসব ভাবতে ভাবতেই হঠাৎ ডক্টর বাইরে এলো। ডক্টর, সব ঠিক আছে তো? আমার জান পাখির কিছু হয়নি তো? সবই ঠিক আছে, কিন্তু আয়নার অনেক রক্ত শরীর থেকে বের হয়েছে। আমরা ওকে রক্ত দিয়ে এখন ঘুমে স্যালাইন দিয়ে দিয়েছি। ও ঠিক হয়ে যাবে তো? এখনো কিছু বলতে পারছি না, ওর জ্ঞান ফেরার পর বোঝা যাবে। কিছু বলা যাবে না মানে? আমার জান পাখির যদি কিছু হয় তবে তোকে আমি শেষ করে দেব, আর এই হসপিটালে শুধু আগুন জ্বলবে, আগুন। আরুষ ছাড় বলছি, ওনার কলার ছাড়। সরি ডক্টর, ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ইটস ওকে। এই সময়ে অনেকে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু আপনাদের ভেঙে পড়লে চলবে না। কুত্তার বাচ্চা, তোর সাথে আজকেই ব্রেকআপ করব। তোর জন্য আমার বান্ধবীর এই হাল। মাহি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? সব দোষ তোর। তোকে কতবার বলেছি আরুষ ভাইয়া কোথায়, কিন্তু তুই বলিসনি। তুই বললে আমি ঠিক টাইমে গিয়ে তোর সাইকো বন্ধুর কাছ থেকে আমার বেস্টিকে বাঁচাতাম। তুমি আমার উপর যত রাগ দেখাতে চাও দেখাও জানেমান, কিন্তু আরুষকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। না না, তোর বেস্টু তো একদম নির্দোষ, সে তো কোনো অন্যায় করতে পারে না, তাই না? আচ্ছা তুমি একটু বসো। আমি এখানে বসতে আসিনি। তোমার বেস্টুর ভালোবাসার নমুনা আমার দেখা শেষ। এখন আমার বান্ধবীর হুঁশ আসলেই আমি ওকে নিয়ে বাসায় যাব। এই না প্লিজ, আগে ওদের মাঝে সব ঠিক হতে দাও। সব ঠিক হওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো না, আর তোমাকে তো আমি একদমই বিশ্বাস করি না। আই লাভ ইউ সো মাচ, এমন করো না। বাট আই জাস্ট হেট ইউ। তারপর ওরা ওদের ঝগড়া নিয়ে বিজি হয়ে পড়লো। আরুষ এতক্ষণ দূর হতে দাঁড়িয়ে সব শুনছিল। ওর বলার কিছুই নেই, ঠিকই তো, ওর বোকামির জন্যই তো আয়নার এই হাল। আরুষ বসে বসে তখনকার কথা ভাবতে লাগলো, যখন আয়না এই অঘটনটা ঘটিয়েছে। ফ্ল্যাশব্যাক। আরুষ মেঘের সাথে কথা বলছিল, এমন সময় হুট করে ওপর থেকে অনেক জোরে আওয়াজ আসলো। এত আওয়াজ কিসের হলো? ওই রুমে তো আয়না। আরুষ তৈরি রুমে চলে গেল, দেখলো আয়না রুমে নেই, বাথরুমে দরজা বন্ধ, মানে আওয়াজটা ওখান থেকেই এসেছে। আয়না প্লিজ দরজা খোলো, সব দোষ আমার, যত শাস্তি দেওয়ার আমাকে দাও।
না, আমি খুলবো না। এই কলঙ্ক নিয়ে আমি বাঁচতে পারবো না। আয়নার কাঁচ ভেঙে দিয়েছে, সেই কাঁচ দিয়ে হাত কাটবে বলে। আয়না, বোকামি করো না, দোষ আমি করেছি, মরলে আমি মরবো, তুমি উল্টোপাল্টা কিছু করবে না। কিন্তু শরীরটা তো আমার, আমি শরীর নিয়ে বাঁচতে চাই না। তুমি যা ভাবছো তেমন কিছুই না, তোমার সাথে আমি তেমন কিছুই করিনি। প্লিজ আয়না, দরজা খোলো। আয়না আরুষের কোনো কথাই শুনলো না। এদিকে কখন যে আরুষ তাড়াতাড়ি দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে আয়নার কাছ দিয়ে হাত কেটেছে, রক্তে পুরো লাল বর্ণ ধারণ করেছে। আয়না! আমি কোথায়? ফ্ল্যাশব্যাক শেষ। আরুষ আয়নার বেডের পাশে চুপ করে বসে আছে। প্রায় তখন রাত 1টা। একটু আগে মেঘ অনেক কষ্টে মাহিকে ভুলিয়ে ভালিয়ে বাসায় নিয়ে এসেছে। ও এখন থাকলেই শুধু আরুষকে দোষ দিত। আরুষের শরীরটা ভালো না, 2 দিন ধরে এত ভুল বোঝাবুঝি, এত ঝামেলার পিছনে একটুও খাবার খায়নি ছেলেটা। মেঘ অবশ্য অনেকটাই জোর করেছিল, কিন্তু আরুষ রাজি হয়নি। আমাকে ক্ষমা করে দিও আয়না, আর তাড়াতাড়ি জেগে উঠো। তোমাকে এভাবে দেখতে আমার আর ভালো লাগছে না। সারা রাত আরুষ এভাবেই আয়নার পাশে বসেছিল। এক পর্যায়ে হাতে একটা গিটার নিয়ে জানালার কাছে গিয়ে গান করতে লাগলো। পরের দিন সকালে আয়নার জ্ঞান ফিরেছে, আস্তে আস্তে চোখ মেলছে। চোখ খুলেই নিজে হাসপাতাল আবিষ্কার করলো। আয়নার হাতে খুব ব্যথা করছে। কোনো রকমে নিজেকে সামলে সোজা হয়ে উঠে বসে পড়ে। আমি কোথায় আর এখানে কিভাবে আসলাম? পাশে তাকাতেই আরুষ তাকে আস্তে আস্তে সব মনে পড়ে গেল আয়নার। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। ছি, এত কিছুর পরেও এই লোকটা না আমায় শান্তিতে থাকতে দিচ্ছে, না শান্তিতে মরতে দিচ্ছে। এরই মাঝে আরুষেরও ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে আয়নার দিকে তাকিয়ে দেখে আয়না উঠে গেছে। নিজের ওপর এত অপরাধ বোধ হচ্ছে যে আরো বেশি অপরাধ বোধ নিজের ওপর কাজ করছে আরুষের। এখন কেমন আছো? কি হলো? কথা কেন বলছো না? প্রয়োজন মনে করি না। এখনো রেগে আছো? আরুষ, তুমি ঠিক বলেছিলে আয়না, আমি আবার তোমাকে ভুল বুঝেছিলাম। এসব ওই আবিরের প্ল্যান। এখন বুঝে কি লাভ? বিশ্বাস করো আয়না, আমি তোমাকে অজ্ঞান অবস্থায় ছুঁয়েও দেখিনি। তাতে কি? আপনি যা করেছেন তা কি কম ছিল? আমার শরীরের থেকে মনের আঘাতটা বড় ছিল। এজন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তাই মেনে নেব। আমার সামনে আর কোনোদিন আসবেন না, প্লিজ। অ্যাজ ইউর উইশ। এই কথা বলে আরুষ চুপচাপ সেখান থেকে চলে আসলো। আয়না অবশ্য এতে ভীষণ অবাক হয়েছে। ও ভেবেছিল আরুষ যাবে না। আল্লাহ জানে এই ছেলে কি করতে চায়। কিন্তু এতটুকু শিওর যে আয়না এখন আরুষকে শুধুই ঘৃণা করে। বাড়িতে সবাই একটা জাঁকজমক পরিবেশের মাঝে রয়েছে, শুধু আয়না ছাড়া। কিছুক্ষণ আগে ছেলেপক্ষ এসে কথা বলে গিয়েছে আয়নার বাবার সাথে। তাদের নাকি আয়নাকে বেশ পছন্দ। ছেলে দেখতে অনেক ভালো ও বড় বিজনেসম্যান হওয়াতে আয়নার বাবা রাজি হয়ে যায়। তবে অবাক করা বিষয়, ছেলেটা আয়নাকে একবারও দেখেনি, আর আয়নাও দেখেনি। তবে কেন জানি আয়নার মনটা ছটফট ছটফট করছে, হয়তো আরুষের জন্য। কিন্তু আয়না তো এখন আরুষকে আর ভালোবাসে না। তবে কেন ওর মন এখনো আরুষের কাছে ফেরার অপেক্ষা করে বসে আছে? না আয়ুষ, তুই এভাবে থেমে থাকতে পারিস না। তোকে তোর বাবা মায়ের সিদ্ধান্তের কথা মেনে নিতে হবে, আর আরুষের মতো মানুষকে ভুলতে হবে। কিন্তু অবুঝ মন তো মনই, বারবার শুধু আরুষের কথা ভাবছে। সত্যি কি আরুষ রাগ করেছে? আর আসবে না সামনে কখনো? তবে কিভাবে বাঁচবে আয়না? আর 3 দিন পর বিয়ে। ওই ছেলেটাও বা কেমন, যে না জানে না শুনে হুট করে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, কনের সাথে একবার কথাও বললো না। এসব ভাবছে আর নিজেকেই নিজে বকছে। কেন তখন আরুষকে চলে যেতে বললো? দূর, আর ভালো লাগে না। এমন সময় রুমে আয়নার মায়ের প্রবেশ। মা, তুমি? আমি, তোর সাথে কথা ছিল। জি মা, বলো কি বলবে। কোনোদিন তোর কাছে আমি কিছুই চাইনি, ছোট থেকে তোর সব আহ্লাদ পূরণ করেছি। আজ কিছু চাইবো, দিবি? এভাবে কেন বলছো মা? বলো তুমি কি চাও, আমি তাই করব। এই বিয়েটা নিয়ে কোনো ঝামেলা করিস না মা আমার। দেখ, আমার বয়স বেড়েছে, তোর বাবারও শরীরটা ভালো না। চিন্তা করো না মা, আমি কোনো ঝামেলা করব না। তোমাদের কথাই আমার কথা। গর্বে আয়নাকে জড়িয়ে ধরলেন আয়নার মা। তবে এই খুশির খবরটা তোর বাবাকে দিয়ে আসি। আর শোন, ছেলেটা কিন্তু খুবই ভালো, কালই নাকি সব কেনাকাটা করে পাঠিয়ে দেবে।
আর বিয়ের সব খরচও নাকি তারাই উঠাবে। আল্লাহ জানে ছেলেটাকে, আমাকে না দেখে এত আগ্রহ তার বিয়ে করার। কে বলেছে সে দেখেনি? আমাদের বাড়ির অনুষ্ঠানেই তো নাকি তোকে সে দেখেছে, আর প্রথম দেখাতে নাকি সে প্রেমে পড়েছে। এমন সময় কথা বলতে বলতে রুমে ফাহাদ ও শক্তি চলে আসেন। তোরা বস, গল্প কর, আমি দেখি এখন থেকেই সব কাজকর্ম শুরু করে দিই। দুলা ভাই, আপু, তোমরা? আমরা কি ভেবেছিস চুপি চুপি বিয়ে করবি আর আমরা আসবো না? আপু তুমিও না? তা যাই হোক, বন্ধু আমার যার পিছে সারা দেশের মেয়ে ঘুরে, সে তোমাকে দেখেই প্রেমে পড়েছে। এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আয়নার বাবা আরুষের কথা মনে পড়ে গেল। এই পার্টিটা তো আরুষের সাথে প্রথম দেখা হয়েছিল আয়নার, তারপর ওদের লাভ স্টোরি এর শুরু, আর সেই পার্টিটা আজ আয়নাকে কেড়ে নেবে আরুষের কাছ থেকে। কি রে, এখন থেকেই স্বামীকে নিয়ে ভাবছিস? সম্পর্কের মায়া বড্ড বড় মায়া, তার থেকেও ভালোবাসার মায়াটা যেন আরও বেশি। এই দুদিন যে কিভাবে কেটেছে আয়নার তা সে নিজেও জানে না। আজ আয়নার গায়ে হলুদ, ছেলেপক্ষের লোকজন গতকালই সব কেনাকাটা করে বাসায় পাঠিয়ে দিয়েছে। আর সকালেই ঘরোয়া আগের কালের দিনের কিছু রীতি অনুযায়ী প্রথমে আয়নার গায়ে হলুদ ও গোসল হবে, এরপর শুরু হবে আজকালের গায়ে হলুদ। কিন্তু এই সব কিছুতেই যেন মন টিকছে না আয়নার। সে বারবার ভাবছে এই বুঝি আরো শেষে বিয়েটা ভেঙে রাজপুত্রের মতো করে তাকে নিয়ে যাবে। বাহ, আমার মেয়েকে তো রানীর মতো লাগছে। মা, এভাবে মন মরা করে রাখিস না, যা শক্তি ওকে স্টেজে নিয়ে যা। জো হুকুম মেরে আকা। খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে, সেখানেই হবে নাকি অনুষ্ঠান। কাজিনরা মিলে নাচ গানের জন্য সকল কিছু রেডি করে রেখেছে। সকলে আজ হলুদ শাড়ি পরেছে, ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি। কিছুক্ষণ পরই শক্তি আয়নাকে নিয়ে আসলো। সবাই হা করে তাকিয়ে দেখছে আয়নার দিকে। সত্যি কি ভীষণ সুন্দর লাগছে আয়নাকে। আয়না একটা দামি হলুদ রঙের লেহেঙ্গা পরেছে, সাথে কানে বড় বড় গোল্ডের ঝুমকো, মাথায় টিকলি, হাত ভর্তি চুড়ি, গলায় হালকা কাচের একটা হার। ব্যাস, এই অল্প সাজেই যেন অপরূপ লাগছে আয়নাকে। এসব অবশ্য বর নিজের হাতেই কিনেছে আয়নার জন্য। দেখাইও তোর গায়ে হলুদের স্টেজটা কত সুন্দর করে সাজানো হয়েছে। কি রে, পছন্দ হয়েছে? সে যাই বলো, শালিকে আমার কিন্তু অপূর্ব লাগছে, পুরাই নায়িকা। বুঝতে হবে বোনটা কার। বউ তো দেখি ছাড়া কিছুই বলছে না। সবার কথার মাঝেই মাহি চলে আসলো। ওকে দারুণ লাগছে হলুদ শাড়িতে, তার উপর একেবারে সাদা ফর্সা। মাহি? এ কথা বলেই আয়না মাহিকে জড়িয়ে ধরলো। একমাত্র মাহি সব জানে, এমনকি আয়নার মনের কথাও বোঝে। আয়না ভেবেছিল মাহি ওর মাকে বলে বিয়েটা ভেঙে দেবে, কিন্তু তা না করে মাহি একদম সেজেগুজে এসেছে, যেন কিছুই হয়নি। ও খুব হ্যাপি, তা দেখে আয়নার ভীষণ রাগ হলো। আয়না মাহির কানে কানে বলল, কি রে, বিয়েটা কি তোর নাকি যে তুই এত হ্যাপি? আরে এভাবে কেন বলছিস? আমার বেস্টির বিয়ে আর আমি খুব হ্যাপি হব না? সব জেনেও এমন কেন করছিস তুই? আমি আবার কি করলাম? দেখ, যা হয়েছে তা তো হয়েছে, এখন বাস্তবতা মেনে নিয়েলেই ভালো। তোর বাস্তবতার গুলি মারি? এ মা, তা কেন করবি? আরুষকে তো তুই এমনিতেও আর ভালোবাসিস না। তোকে বলেছে তুই বেশি বুঝিস। আমি আরুষকে? কি বল? কিছু না। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কি? থুকু থুকু, ভালো হয়ে যাও আয়ানা, ভালো হয়ে যাও। এরই মাঝে শক্তি বলে উঠল, আর ওরা একে অপরকে ছেড়ে দিল। দুই বান্ধবীর কথা হলে চল, সবাই স্টেজে বইয়ের জন্য ওয়েট করছে। জি আপু, চলো, আমি নাচের প্রিপারেশন নিচ্ছি। এ কথা বলেই মাহি আয়নাকে রেখেই নাচতে নাচতে চলে গেল। শক্তি ও ফাহাদ আয়নাকে নিয়ে স্টেজে গেল। সবই আয়নাকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত, আর ছবি তুলতে তুলতে আয়না শেষ। এরই মাঝে বক্সে গান বেজে উঠল। মাহি ও মেঘ নাচছে। মেঘকে দেখে আয়না বেশ অবাক হলো, কিন্তু মেঘ যেন তাকে কোনো পাত্তাই দিল না। তারা তো নাচে বিজি, তাও আবার সিলেটি গানে। মাহির নাচ দেখে মনে হচ্ছে যেন ও ছেলেপক্ষের কেউ। এই গান শেষ করে মাহি একা নাচতে লাগলো আরেক গানে, সাথে আবার শক্তি ও ফাহাদও আছে। শক্তি, ফাহাদ, মেঘ, মাহি নাচ শেষে সবাই হাততালি দিল।
তারপর আয়নার ইচ্ছে ছিল মেঘের সাথে কথা বলার, কিন্তু মেঘ ওর দিকে না তাকিয়েই চলে গেল। এভাবেই কোনো রকমভাবে মন মরা হয়ে আয়নার গায়ে হলুদ শেষ হলো। অন্যদিকে আজ আরিশের বাড়িতেও সকাল থেকে অনেক আনন্দ করছে সবাই। ঠিকই ধরেছেন, ছেলে আর কেউ না, বরং আরুষ নিজেই। কিন্তু আয়নাকে তা কেউ বলেনি, আরুষ সকলকে বলতে মানা করেছিল। আজ আরুষ একটা সাদা পাঞ্জাবি পরেছে, তার উপর হলুদ শেরওয়ানি, হাতে ঘড়ি, মাথার চুল একপাশে স্লাইড করা, সাদা পায়জামা, হলুদ শু, দেখতে পুরোই ক্রাশ বয়। আরুষের বাড়িটা বিশাল, বাগান হতে শুরু করে সুইমিং পুল সবই আছে, আর সব কিছুই হলুদ ফুল দিয়ে সাজানো রয়েছে। অসম্ভব সুন্দর লাগছে বাড়িটা। সাংবাদিকরা তো আরুষের এমন হঠাৎ বিয়ে নিয়ে প্রশ্ন করে একদম জ্বালিয়ে রেখেছে। সবাই আরুষের হবু বউকে দেখতে চায়, কিন্তু আরুষ বলেছে একমাত্র বউ ভাতের দিনই সে তার বউকে সবার সামনে আনবে। কারো যেন তর সইছে না। দেশের নামকরা একজন সফল ব্যবসায়ী ফিরেও বউকে নিয়ে সবার খুব আগ্রহ। কাল এটাই হবে ব্রেকিং নিউজ। অনেক মেয়েরা তো হিংসায় শেষ, যে কে এত সৌভাগ্য নিয়ে জন্মেছে যে সকল মেয়ের ক্রাশের ওয়াইফ। আকাশের বাবা ও সৎ মাও এসেছে এই অনুষ্ঠানে, তারা নাকি আবার কালই চলে যাবে। এসবের প্রতি তাদের ইন্টারেস্ট নেই, এসেছে শুধু মিডিয়ার লোকের সামনে ক্যামেরাতে নিজেদের দেখাতে। কিন্তু আবির আসেনি, আসবেই বা কি করে? আরুষ তো আবিরকে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছে, তা অবশ্য এখনো কেউ জানে না। মেঘ ও আরুষের ফ্রেন্ডসরা খুবই এনজয় করছে এই অনুষ্ঠানে। সবাই হলুদ পাঞ্জাবি, ও সকলের বউ ও জিয়েবরাও হলুদ শাড়ি পরেছে। সকলের জামা কাপড় আরুষ নিজে কিনে দিয়েছে। এরকম খুশির দিন বলে কথা। মাম্মা, তোর বউকে দেখে আসলাম। আমাকে ছবি দেখা প্লিজ। আহা, আর একটা দিনও যেন তোর সইছে না, তাই না? দূর, দেখা তো। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে তো ওকে। যাই বলিস, বেচারি এখনো তোর আশায় বসে আছে, মুখে একটুও হাসি নেই। জানিস তো, কিন্তু কথায় আছে, সবার কা ফল মিঠা হতা হে। ও তো জানেই না যে ওর বিয়ে তোর সাথে হচ্ছে। তোকে দেখে কিছু বলেনি? বলতে চেয়েছিল, আমি দেখেও না দেখার ভান করে চলে আসছি। ভালো করেছিস। যা, এবার একটু নাচ গান কর গিয়ে, আমি বসে বসে দেখি। ইয়েস বস। তারপর সবাই মিলে নাচতে লাগলো। আর হ্যাঁ, মেঘের সাথেও কিন্তু মাহি এসেছে। এরপর সবাই আরও কিছু সময় আনন্দ করে বাসায় চলে গেল। যাই হোক, কোনোভাবে এই অনুষ্ঠানটাও শেষ হলো। অনুষ্ঠান শেষে মাত্র আয়না ফ্রেশ হয়ে রুমে এসেছে। এত রাতে হয়তো ঘুমিয়েও গেছে, কিন্তু আয়নার চোখে ঘুম নেই। বাবা মা আরুষের ছেড়ে কিভাবে বাঁচবে সে? বারান্দায় দাঁড়িয়ে ধোয়া ওরা কফি খেতে খেতে এসব ভাবছে আয়না। বারবার আরুষের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ছে। এমন সময় আয়নার ফোনে ফোন আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি হলো, কথা বলুন। কে আপনি? কার কাছে ফোন করেছেন? আজব তো, মজা নিচ্ছেন নাকি? যত সব ফাজলামি করার আর জায়গা পান না, ইডিয়েট। আর কল করলে খবর আছে, বেয়াদব কোথাকার। আয়না তো আর জানে না কলটা আরুষের ছিল। আরুষ ভুলত বারান্দার দরজায় আড়াল হতেই কল করেছে। আয়না এরপর লাইট অফ করে শুয়ে পড়ল। ক্লান্ত থাকার ফলে চোখ বুঝতেই ঘুমে তলিয়ে গেল সে। আর আরুষ এসে তার স্লিপিং বিউটিকে দেখতে লাগলো। আর মাত্র একটা দিন, এরপর তোমাকে আমি একেবারে নিজের করে নেব। এরপর আয়নার কপালে একটা চুমু দিয়ে আরুষ সেখান থেকে বাসায় চলে গেল। পরের দিন, প্রতিটা মানুষের জীবনেই এটা একটা অংশ। প্রতিটা মানুষই তার জীবনে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে মানে শুধু দুটি মানুষের বৈধভাবে শারীরিক মিলন নয়, বিয়ে মানে হলো দুটি মানুষের মনের মিল, সারাটা জীবন একসাথে চলা। বিয়ে যে শুধু দুটো মানুষের মাঝে হয় তেমনটা না, বিয়ে হয় দুটো পরিবারের মাঝে, তৈরি হয় এক আত্মীয়তা। এমন সময় এই পবিত্র বন্ধনে বাঁধতে যাচ্ছে, আর এমনই এক পবিত্র বন্ধনে বাঁধতে যাচ্ছে আরুষ ও আয়না। দুজনের মাঝেই একটা আলাদা চিন্তা চেতনা ও মনোভাব কাজ করছে। একদিকে আরুষ এতদিন পর নিজের মনের মানুষকে কাছে পাবে, নিজের করে পাবে। অন্যদিকে আয়না শুধু আরুষের কথা ভাবছে। ও তো আর জানে না যে ওই ছেলের সাথেই ওর বিয়ে হবে। আয়নাদের বাড়িটা আজ মানুষজনে ভরপুর। আর কিছুক্ষণ পরে সবাই রওনা দেবে কমিটি সেন্টারের উদ্দেশ্যে। আয়নাকে একটু আগেই পার্লারের লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। আজ আয়না একটা লাল বিয়ের বেনারসি পরেছে, দুহাত ভর্তি চুড়ি, মুখ ভারী মেকআপ,
কানে ডায়মন্ডের দুল, মাথায় গোল্ডের টিকলি, মাথায় একপাশে টায়রা, গলায় ভারী ভারী ছোট থেকে বড় নানান গয়নায় ভর্তি, নাকে বড় বড় নথ লাগানো, আর সাথে চেইন দেওয়া চুলের খোপায় লাগানো, খোপার চারপাশে স্বর্ণের চেন গড়িয়ে লাগানো, কোমরে বিছা যার ওপর হোয়াইট ডায়মন্ড চিকচিক করছে, মাথার ওপর কাজ করা একটা বিয়ের ওড়না, দেখতে অপূর্ব লাগছে ওকে। সর দেখি দেখি, সর সবাই। বউ সাজি কেমন লাগছে আমার মেয়েকে। আজ মনে হচ্ছে আমাদের মেয়েটা খুব বড় হয়ে গেছে। মা বাবার কথাগুলো শুনে আয়নার সামনে থেকে পিছনে ফিরে তাকালো। বাড়ির সবাই বাইরে গাড়িতে উঠে রেডি হয়ে যাওয়ার জন্য। মা বাবা আয়নাকে নিতে এসেছে। মাকে দেখে চোখের পানি আটকাতে পারছে না আয়না। সত্যি মেয়ে মানুষ চোখের পলকে বড় হয়ে যায়। এই তো দুদিন আগেও আমার কোলে করে ঘুরতো, আর আজ তার বিয়ে। বাবা! সবাই চোখের পানি ফেলছে। উফ, কি যে শুরু করলে তোমরা। শুধু শুধু আজকের দিনেও মেয়েটাকে কাঁদাচ্ছ। আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো মা? আমি পারবো না। পারবি মা, পারবি। তোর তো ওই বাসায় শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা নেই। তোর স্বামী তোকে খুব ভালোবাসবে। আয়নার ভালোবাসার কথা শুনেই আরুষের কথা মনে পড়ে গেল। এখনো আরুষ আসেনি। ব্যাস অনেক হয়েছে, সেই কখন থেকে দাঁড়িয়ে সবার কান্না দেখছি। চল, বিয়েটাও তো হতে হবে নাকি? তারপর সুপ্তি আয়নাকে ঘিরে বিয়ের গাড়িতে উঠলো। সবাই রওনা দিল কমিটি সেন্টারের উদ্দেশ্যে। কমিটি সেন্টারে পুরো কমিটি সেন্টার খুব সুন্দর করে সাজানো। গোলাপের মাঝে বেলি দিয়া অপূর্ব সুন্দর হয়ে ছেয়ে রয়েছে পুরো জায়গাটা। ওদিকে মাহিও অন্য কাজিনরা আগেই এসে পড়েছিল সেখানে। গেট ধরতে হবে তো, শালিদের তো এই দিন পকেট ফুল হবে। আয়নাকে গাড়ি থেকে নামানো হলো। পরেই আয়না দেখতে পেল আরুষদের গাড়িটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এই গাড়িতে করেই আর কিছুক্ষণ পর আয়না চলে যাবে অজানা কোনো এক বাড়িতে। আয়নাকে ভিতরে নেওয়া হলো, ওকে কোণে স্টেজে নিয়ে যাওয়া হলো। আরও সেখানে নেই, ছেলেপক্ষের সবাই অন্য কক্ষে। আজ আরুষকে খুব ভালো লাগছে। আয়নার সব কাজিনরা তো আরুষকে দেখে শেষ। এত কিউট একটা ছেলে কিভাবে হয়। আজ আরুষকে লাল পাঞ্জাবি পরেছে, তার উপর গোল্ড কালারের শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে দামি রোলেক্স ঘড়ি, পায়ে বড়ের জুতো। ভাগ্যিস এত কিউট ছেলে আমার সামনে আসেনি, নয়তো আমিই বিয়ে করে ফেলতাম। হাই মেরি জান, তোর তো সেই লাগছে আরুষ। দুলা ভাই, আজ তো আয়ু আপনার উপর ক্রাশ খেয়ে যাবে। সে যাই হোক, তুমি যে আমাকে ফকির করে দিলে তার কি হবে? এ আমরা যে আমাদের মেয়ে দিয়ে দিচ্ছি সেই হিসাব, তাও এতটুকু টাকা খরচ করলে কিছু হবে না। একটু নাকি অনেক? দুবার টাকা নেওয়া হয়ে গেল, গেটে আবার জুতোও চুরি করলো। এটা একটু। এখনো তো বাসর ঘরের টাকাটা বাকি। মানে আপনার ওই রাজপ্রাসাদে তো আপনি আর আপনার বউ ছাড়া কেউ নেই যে বাসর ঘরের টাকা নিবে। সেটাও আমি নিব। আর আমি? আপনি বালু বেচে মুড়ি খান। একথা বলে মাই হাসতে হাসতে আরুষের কাছে চলে আসলো আয়না স্টেজের দিকে। দোস্ত, মুই আইয়ে পড়ছি। তো কেমন লাগলো দুলা ভাইকে? কত টাকা দিল? যত চেয়েছি ততই দিয়েছে। মানতে হবে আয়ু খুব ভাগ্য করে এমন বর পেয়েছে, যেমন ব্যবহার তেমন ভালো, আর একটুও কিপটা না। যাই হোক, তবে একটা ভালো ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে পেরেছি। এরই মাঝে সেখানে কাজী চলে আসলো। কাজী আয়নাকে বিয়ে পড়াতে লাগলো। বরের নাম কাজী যেই বলল, সেদিকে একটুও খেয়াল নেই তার। সে শুধু আরুষের কথা ভেবেই কাঁদছে। তার ওপর মা বাবাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা। কাজী আয়নাকে কবুল বলতে বলল, কিছুতেই আয়না কবুল বলছে না। শেষে অনেক চোরাচুরির পর আয়না কবুল বলে ফেলল। ওইদিকে আরুষকে কাজী কবুল বলতে বলার দেরি নেই, সে চিল্লিয়ে কবুল বলে দিল, তাও একসাথে 3 বার, যা দেখে সবাই হাসতে লাগলো। এবার বিদায়ের পালা। আয়না কান্না যেন কিছুতেই থামছে না। আয়নার মা বাবা ওকে জড়িয়ে ধরে কাঁদছে। আরুষের মুখে রুমাল দিয়ে রেখেছে যাতে আয়না না দেখতে পায়। আরুষেরও খারাপ লাগছে। যত কাঁদার আজ কেঁদে নাও জান পাখি, এরপর কোনোদিন তোমায় কাঁদতে দেব না। অনেক কান্নাকাটির পর আয়নাকে গাড়িতে তোলা হয়। গাড়ি আরুষদের বাড়ির দিকে রওনা হয়। অনেক সময় পর গাড়িতে একটা সুন্দর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরের সকল কাজের লোকরা সিরিয়াল বাই দাঁড়িয়ে আছে, সবার হাতে ফুল। আরুষ এখনো মুখ থেকে রুমাল সরায়নি।
আর আয়না নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আরুষ আয়নার হাত ধরে ভিতরে নিয়ে গেল, তারপর ওকে গেটে রেখে চলে গেল। আয়নার কাছে কেমন যেন মনে হলো আরুষ তাকে স্পর্শ করেছে। যাই হোক, কিছু সময় পর একজন বয়স্ক মহিলা কাজের লোক আয়নাকে আরুষের রুমে নিয়ে গেল আর অনেক নিয়ম নীতি বুঝিয়ে দিল। ইন দ্য ওয়েটিং নাইটস রুম, রাত 12:30। আয়না খাটের মাঝে বসে আছে। রুমটা খুব সুন্দর করে সাজানো, খাটের চারপাশটা গোলাপের ঘাড়ে মৌমা করছে। আয়না নীরবে চোখের পানি ফেলছে। একটা জানলা খোলা ছিল, সেখান দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। আজ তো তোমার আমার একসাথে চাঁদ দেখার কথা ছিল আরুষ। এমন সময় দরজায় আওয়াজ আসতেই আয়না চুপ করে বসে রইল। আরুষের কেমন যেন লাগছে। রুমে ঢুকতেই আয়না তাকে সালাম করে আবার আগের জায়গায় বসলো আর কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমায় ছোবেন না, আমি আপনাকে কখনো স্বামী মানব না। আমি অন্য একজনকে ভালোবাসি, আর সে। আর কিছু বলার আগেই আরুষ আয়নাকে জড়িয়ে ধরলো। আয়না তো এই প্রথম আরুষের চেহারা দেখে পুরোই শকড। আরুষ, তুমি? আমি। তবে কি আমার বিয়ে? তোমার বিয়ে আমার সাথেই হয়েছে, এই জন্যই মাহি ও বাকিরা এত হ্যাপি। এই বোকা, কাঁদছো কেন? তুমি কি ভেবেছিলে আমি বুঝি তোমাকে অন্য কারো হতে দেব? আয়না আরুষের বুকে কিল ঘুষি দিতে লাগলো। কুত্তার বাচ্চা, তুই আমাকে কিছু বলস নাই কেন? জানোস আমি কত কেঁদেছি? আরে থামো, এমন করলে তো আমি চলে যাব। আয়না আরুষকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যেতে দিলে তো যাবা। আয়না ও আরুষ এরপর সেই বৃদ্ধ মহিলার কথা মতো একসাথে 2 রাকাত নফল নামাজ পড়লো। আয়না গিয়ে শাড়ি বদলিয়ে এসেছিল নামাজের সময়। তো সারা রাত কি এভাবেই থাকবো, নাকি আমায় কিছু করতে দিবা? এতদিন পর তোমায় নিজের করে পেয়েছি। আয়না তো আরুষের কথা শুনে লজ্জায় শেষ। আয়না পিছোতে লাগলো আর আরুষ নিজের শেরওয়ানি খুলে আয়নার কাছে একটু একটু করে এগোতে লাগলো। আয়না একদম খাটের শেষ প্রান্তে চলে এসেছে। এমন সময় আরুষ আয়নাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আয়না গরম নিঃশ্বাস আরুষের বুকে পড়ছে। আরুষ আয়নার কানের দুলগুলো খুলে ফেললো, আস্তে আস্তে সব গয়না খুলে ফেললো। কোমরে হাত দিয়েই আয়না হালকা কেঁপে উঠল। আরুষ বিছানাটাও খুলে ফেললো। এরপর একটা টান দিয়ে আঁচলটা নিচে ফেলে দিল। রাত যত গভীর হচ্ছে আরুষের স্পর্শ ঠিক ততটা আবেগপ্রবণ। আয়নার নিঃশ্বাস যেন কয়েক গুণ জোরে জোরে চলছে। কিন্তু আজ আর আয়না আরুষকে বাধা দেবে না, কারণ আজ তাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি নেই। শুধু রয়েছে আল্লাহর কালামের দ্বারা হওয়া পবিত্র সম্পর্ক ও ভালোবাসা। অবশেষে এত বাধা বিপত্তি পেরিয়ে দুটো ভালোবাসার মানুষের মিল হলো। পরের দিন সকালে আজ একটু দেরি করেই ঘুম ভেঙেছে আয়নার। জানালার গ্লাস ভেদ করে সূর্যের আলো কিছুটা রশ্মি ভিতরে আসছে। পাখির কিচিরমিচির ডাক যেন আরো মুগ্ধকর। ঘুম থেকে উঠেই নিজেকে আরুষের বুকে খুঁজে পায় আয়না। গতকাল রাতের কথা মনে করেই অন্যদিকে মুখ ফুরিয়ে নেয় সে। হঠাৎ পেছন থেকে আরুষ তাকে জড়িয়ে ধরে। তার মানে আরুষেরও ঘুম ভেঙেছে। এই ছাড়েন তো, উঠতে হবে, এমনি তো অনেক দেরি হয়েছে। না, ছাড়বো না, আরো কিছুক্ষণ থাকো। এমনিতেই অনেক ঘুমিয়েছি, লোকে কি বলবে? নতুন বউ এত ঘুমাতে হয় না। প্রথমত তুমি এই বাড়ির রানী ও আমার জান পাখি, তোমায় কেউ কিছু বলবে না। তবুও। দূর, তোমার কি শাশুড়ি ননদ আছে নাকি যে তোমাকে খোটাবে? আমি গোসল করব, ছাড়ো। ও আচ্ছা, আগে বলবা না। আর তুমি একবার আপনি ঢাকা বন্ধ করো। ওকে, ছাড়েন। চলো। আরে, আমাকে কোলে কেন নিয়েছেন? একসাথে গোসল করব তাই। না, আমি একাই করব। না, তা হবে না। শাওয়ার টুগেদার, সেভ ওয়াটার। এমনিতেই দেশে পরিষ্কার পানি কম। কে শোনে কার কথা? আরুষে জোর করে ওকে নিয়ে একসাথে চলে গেল গোসল করতে। বেরিয়ে আরুষ থেকে আয়না শাড়ি পেঁচিয়ে বসে আছে। এভাবে শাড়ি পরেছো কেন? শাড়ি পরতে পারি না তাই। দেও, আমি পরিয়ে দিই। আরুষ খুব সুন্দর করে আয়নাকে শাড়ি পরিয়ে দিল। আপনি এত ভালো করে শাড়ি কি করে পরালেন? কেন? বিয়ের আগে কাউকে পরাইছেন নাকি? আরে না, আসলে আমি একজন ফ্যাশন ডিজাইনার। তার উপর অনেক সময় আমি নিজেই মূর্তিকে শাড়ি পরাই। ও আচ্ছা, এখন চলেন, খাবো। চলো। তারপর ওরা নিচে চলে গেল নাস্তা করতে।
গিয়ে দেখে সবাই রেডি করে রেখেছে। সেখানে গিয়ে আরুষ জিদ ধরে বসে তাকে খাইয়ে দেবে। তারপর দুজনে খাওয়া শেষ করে বাড়ির চারপাশ ঘুরে দেখতে বের হয়। আরুষের বাড়িটা খুব সুন্দর। বাড়ির চারপাশে গোলাপ ও বেলি ফুল দিয়ে সাজানো। এখনো যে বিয়ের অনুষ্ঠান শেষ হয়নি, বাড়ির বাইরে একটা গেস্ট হাউস আছে, তার পাশেই বড় একটা সুইমিং পুল, বাড়ির পিছে একটা ছোট্ট বাগান। তোমার হাত দুটো দেখি। এই নাও। এটা কি করলেন? এই হাতের বালা দুটি আমার মায়ের। তার শেষ ইচ্ছা ছিল তার বৌমাকে এগুলো দেয়া। আমার জন্য সে তো সবচেয়ে বড় গিফট অনেক আগেই রেখে গেছে, সেটা হলে তুমি। এই বালা দুটিকে তোমার বাসর রাতের গিফট হিসাবেও ধরতে পারো। থ্যাঙ্কস। তারপর আরও কিছু সময় গল্প করে চলে আসলো রুমে দুপুরবেলা। আর কিছুক্ষণ পর ওরা গাড়িতে করে বৌভাতের জন্য রওনা দেবে। আরুষ ওদের সাথে বাড়ির বয়স্ক মহিলাদেরকেও নিয়ে যায়। সে তখন থেকেই কাজ করে আরুষের মাইন্ড বেঁচে ছিল। আয়না, রেডি হয়েছো? এই তো হয়ে গেছে। শোনো, আমাদের সাথে খালাও যাবে। কোন খালা? ওই যে তোমাকে রাতে আমার রুমে নিয়ে এসেছিল। ও আচ্ছা, সমস্যা নেই। তারপর ওরা রিসেপশনের জায়গায় রওনা দিল। আয়না তো খুবই হ্যাপি নিজের বাসায় যাবে বলে। আজকে ফিরা নাই ওরই। আজ আয়না একটা নেভি কালারের গাউন পরেছে, কানে বড় বড় ইয়াররিংস, মাথায় একপাশে টায়রা ও হাতে বেচ লাইট, চুলগুলো খোপা করা। একদম একদিনেই বিজনেসম্যানের ওয়াইফ হয়ে গেছে। আরুষ পরেছে সাদা শার্ট, তার ওপর নেভি কালারের ব্লেজার, কালো প্যান্ট, হাতে ঘড়ি, পায়ে সাদা শু, চুলগুলো একপাশে স্লাইড করা। একদম পারফেক্ট কাপল লাগছে দুজনকে রিসেপশনের মধ্যে। খুব সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে। আরুষ ও আয়না একসাথে ঢুকতেই সবাই জোরে হাততালি দিয়ে উঠল। আয়নার মতো মেয়েকে এত হ্যাপি দেখে সবাই খুশিতে শেষ। তখনই মাহি মেঘকে বলে উঠল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অবশেষে বর কনে চলে এসেছে। সবাই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান ও পার্টি এনজয় করুন। তখনই সবাই হাততালি দিয়ে উঠল। আর সাংবাদিকরা তো ওদের ছবি তুলতে তুলতেও প্রশ্ন করতে করতে বিরক্ত হয়ে ফেলেছে। শেষে মাহি ও মেঘ এসে সকলকে বলল, হায় আল্লাহ, আর কিছু সময় এমন হলে আমি মরেই যেতাম। এই জন্য সেলিব্রিটিকে বিয়ে করতে হয় না। আহা, বেচারার দোষ কি? বাবারে, এরা সাংবাদিক নাকি অন্য কিছু, একদম জান বের করে দেয়। বাবা দাদা 14 গোষ্ঠীর সব তথ্য নেওয়া শুরু হয়েছে। যাই হোক, পার্টিটা কিন্তু সেই হয়েছে। তারপর ওরা সবাই ভালোভাবে পার্টি এনজয় করলো। পার্টি শেষ হয়ে সবার কাছে আয়না ও আরুষও। আয়নার বাসায় আসতেই আরুষকে সবাই জামাই আদর দেওয়া শুরু করলো। যাই হোক, সারাদিন কেটে গেল। রাত হয়েছে। এখন মা আয়নাকে ভালো করে এটা ওটা বুঝিয়ে দিল। আয়না অবশ্য এক কান দিয়ে ঢুকিয়েছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে, কারণ আয়নার বাসায় কেউ তো আর জানে না যে আরুষকে আয়না বিয়ের আগের থেকেই চিনত। রাত 12:47। আরুষ খুব কষ্টে সব শালিদের টাকা পয়সা সব দিয়ে বিদায় করেছে। আয়নার কাজিনরা তো তবু আরুষকে ছাড়ছিল না। যাই হোক, অবশেষে আরুষ ভেতরে ঢুকলো, কিন্তু ঢুকতে না ঢুকতেই আরুষ খেলো একটা উষ্ঠা। আয়না ইচ্ছে মতো চকোলেট খেয়ে তার খোসা পুরো রুমে ছড়িয়ে রেখেছে। তাতেই পা পড়ে আরুষের এই অসহায় অবস্থা। যাই হোক, আয়নার কাছে গিয়ে দেখে আয়না শাড়ি গয়না খুলে একটা গেঞ্জি ও স্কার্ট পরে ঘুমিয়ে আছে। একদম 10 বছরের বাচ্চার মতো লাগছে। এমন ইনোসেন্ট চেহারা দেখে আরও সেই সব রাগ পানি হয়ে গেল। আরুষ আর কিছু না বলে আয়নাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভেঙে আরুষ আয়নার হাসি মাখা মুখটা দেখে। আয়নাও মিটমিট করে চোখ মেলছে। আজকে দিনটা খুব ভালো যাবে। কেন? ঘুম ভেঙেই আমার পরিটার মুখটা যে দেখলাম। ও যাই ফ্রেশ হয়ে আসি। ও বাড়ির জন্য রওনা দিতে হবে। একটা জিনিস করার খুব শখ, কিন্তু বাসি মুখে করতে ইচ্ছা করছে না। এই না না, একদমই না। ছি, দুর্বল। বাসি মুখে কিস করছেন কেন? এখন শুধু কিস করছি। এই মুহূর্তে গোসল করতে না গেলে আরো কিছু হয়েছে, যাচ্ছি যত সব। আয়না ফ্রেশ হতে চলে গেল। আরও আয়নার রুমটা ভালো করে রেখেছে। এর আগে তো কতবার এই রুমে এসেছে সে, কিন্তু প্রতিবারই লুকিয়ে লুকিয়ে। আর আল্লাহর ইচ্ছায় আজ সে সসম্মানে এসেছে আয়নার জামাই হয়ে।
এরই মাঝে আয়না গোসল শেষ করে বাড়িতে আসলো। ব্লাউজ পেটিকোটের ওপর কোনো মতে শাড়ি পেঁচিয়ে চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে আয়না। এমন সময় আরুষ পেছন থেকে জড়িয়ে ধরে, পিঠে মুখ গুজে দেয়। এভাবে সামনে এসো না প্লিজ, আমি পাগল হয়ে যাব। এসব ন্যাকামি আর 1-2 বছর পর আর আমাকে আর ভালো লাগবে না, তখন অন্য মেয়েদেরকে ভালো লাগবে। একদম পিটাবো আর এসব বললে। আমার কাছে তুমিই সব, আর আমি সারা জীবন তোমার সাইকো লাভার হয়েই থাকবো। আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তবে? আয়নাকে আরুষ আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো আর কপালে একটা খুব আবেগ দিয়ে চুমু দিল। আমিও মরে যাব। তারপর কিছু সময় দুজনের মাঝে নীরবতা ছিল। তারপরেই তারা স্বাভাবিক হয়ে বাইরে আসে। আফটার 3 ইয়ার্স। সত্যি এই 3টে বছরে আরুষ কখনো আয়নাকে কাঁদতে দেয়নি, ভালোবেসে কোনো কমতি রাখিনি। আজ অবশেষে মনটা ভীষণ ছটফট করছে। ওটিয়ের সামনে দাঁড়িয়ে বারবার আল্লাহকে স্মরণ করছে আরুষ। মেঘ, মাহি ওরাও সান্ত্বনা দিচ্ছে। এখন মেঘ ও মাহিও হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু আরুষের মনে শান্তি নেই। ভিতরে তার বউ ও বাচ্চা মৃত্যুর সাথে লড়াই করছে। আয়না যে প্রেগনেন্ট, আজ তার ডেলিভারি। আরুষের বারবার ভিতরে যাওয়ার আগে আয়নার বলা কথা সে মেনে নিয়েছে। সবার আগে গল্প পেতে আমার পেজ অনিকার গল্পের শহর ফলো করে সেখানে আমার জন্য গল্প পাবে। কিন্তু না জান পাখি, এখনই তোমাকে ডক্টররা নিয়ে যাবে, আর তুমি আর আমাদের সন্তান সুস্থভাবে বের হবে। আরুষ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। চুপ, একদম চুপ। এই তো আর কিছুক্ষণ, তারপর সব ঠিক হয়ে যাবে। দেখো, আমার কিছু হয়ে গেলে তুমি প্লিজ ভালো থেকো। কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজে আরুষের হোশ আসে। দেখে নার্স একটা মেয়ে নিয়ে ওটির সামনে দাঁড়িয়ে আছে। কংগ্রাচুলেশনস, আপনাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আরুষ যেন মন ভরে মেয়েকে দেখছে, কোলে নিয়ে অপলক তাকিয়ে আছে। এই সন্তানের মুখের দিকে তাকিয়েই যেন সারা জীবন ভালো থাকা যায়। আয়নার কথা মনে আসতেই আরুষ তাদের মেয়েকে মাহির কোলে দিয়ে নার্সকে ধাক্কা মেরে চলে যায় ভিতরে। আয়না, আরুষ। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আয়নাকে সুস্থ দেখে যেন আরুষের মনে প্রাণ ফিরে এসছে। আয়না তার মেয়েকে দেখার জন্য অপেক্ষা করছে। এই নে তোর রাজকন্যা। আমার মেয়ে। আমাদের আয়ুষী। বাহ, নামও দেখি রাখা শেষ। এরপর আরও কিছুদিন কেটে যায়। এক রাতে আয়না আরুষ মিলে কিছুতেই আয়ুষীর কান্না থামাতে পারছিল না। শেষে আয়নার মুখে গান শুনে আরুষী থামে। आले के चलो तुझको एक ऐसे देश में, आले के चलो तुझको एक ऐसे देश में, मिलती है जहाँ खुशियाँ परियों के भेष में, मिलती है जहाँ खुशियाँ परियों के भेष में। এভাবেই কাটতে থাকে তাদের সময়। সত্যি আজকের দিনে খুব কম মানুষই তাদের প্রথম ভালোবাসাকে নিয়ে সুখে থাকতে পারে। সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, যে কোনো পরিস্থিতিতে আবার এক হয়ে যায়। বেঁচে থাকুক আরুষ ও আয়ুষের অফুরন্ত ভালোবাসা।